ইয়েস, এ খেলা আমার কাছে কোনো ম্যাটার করে না। এগুলো 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 হচ্ছে চুনো পুটি পায়ে, মানে যাদেরকে পাত্তা না দিয়ে ওই মাছির মতো তুলে ফেলে দেওয়া, কাজ পর্যন্ত করিয়ে নেওয়া, তারপর মাছির মতো তুলে টুক করে ফেলে দেওয়া, এই কাজটা আমাদের কাজ। হ্যাঁ, কাজ। মাছির মতো টুক করে তুলে ফেলে দেওয়া আমাদের কাজ, কারণ তাকে ততটাই কাজে লাগবে। মাছিটা ভ্যান 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 যদি করে, সেই মাছিটাকে কোথায় গিয়ে মশারি দিয়ে আটকাতে হবে, না মশা মারার কয়েল দিয়ে আটকাতে হবে, না তুলে টুক করে ফেলে দিতে হবে, এইটুকু জানার মতো বোঝার মতো ক্ষমতা রাখতে হবে। আজকে সঞ্জয়ের লাইভে একটা অডিও কল যদি ফার্স্ট না শুনতাম, তাহলে এই দোগলাগুলোর মুখোশ আমার কাছে খুলতো না, তবেই আমি তাদেরকে নিয়ে বলতাম না। তো বলতে হয়েছে সেই কারণে। কেউ বুড়ো বয়সে চারকাল গিয়ে ঠেকে, আমি যেমন বুড়ো বয়সে, আমি যদি এখন বলতে বসি আমার তো ভাই এই হয়েছে, আমার ভাই অমুক ভালো লাগে, আমার ভাই তুসুক ভালো লাগে, আমার ভাই, আমার তো আর ওই সারাদিন বসে বসে ওই ওই স্ক্রিন খুলে নিলাম, নিয়ে তুমি অমুক বলেছো কেন, তুমি তুসুক বলেছো কেন, তুমি গোষ্ঠীর মাথা করেছো কেন, ভয় না পেয়ে লাইভে চোখে চোখ রেখে লড়াই করার নামই হচ্ছে মানবাধিকার। মানবাধিকার এত ঠুনকো জিনিস নয় যে দুটো চারটে অশিক্ষিত গর্ধব গাধা, ইতর বাঁদর, ঠকবাজ, জোচ্চোর, চিটিংবাজদের জন্য ছেড়ে দেওয়ার লোক আমি নই। তাদেরকে উচিত শিক্ষা দিয়ে, সেই উচিত শিক্ষাগুলো তাদের পাওয়ার সময় হয়ে গেছে। তাই আজ থেকে তাদের নাম, নমস্কার, মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আজ মিক্সচার পাঁচ মিশালি নিয়ে কথা বলবো। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজকে অনেক অনেক কিছু বলার আছে, অনেক টপিক আছে বলার। অনেকে পাগল করে দিয়েছে, ম্যাডাম আপনাকে লাইভে আসতেই হবে, না হলে আমরা পারছি না। আপনি কোথায় রয়েছেন, আপনি আগে লাইভে আসুন, না হলে আমি ছাড়বো না, আমরা ছাড়বো না। বর্ণালী, দেবযানী, শিপ্রা, শ্রাবন্তী, ঝুমা, আমার রিঙ্কু, সোমা, ধরিত্রী, কেভি2 লেডিস ফোরাম, আচ্ছা ওকে, আমি সব বলবো, সব বলবো, একটু ধৈর্য রাখুন। এই তো আজকে সবেমাত্র শুরু করলাম, আমার ভোগের ঘর চলে এসেছি, চুমকি ঠাকুর চলে এসেছি, সবাইকে স্বাগত জানিয়ে আজকের লাইভ শুরু করছি। মিক্সচার মানে হচ্ছে পাঁচ মিশালি। পাঁচ মিশালি কিরকম? এই ঝালমুড়ি খাওয়া অনেক অভ্যাস আছে, তো ঝালমুড়িতে একটু বাদাম বেশি দেওয়া হলে, একটু কি বলবো, চানাচুর বেশি দিলে, একটু তেল মশলা বেশি দিলে চানাচুরের স্বাদ যেমন বেশি ভালো লাগে, তেমনি দেখবেন একটা ওই লাবড়া বা চচ্চড়ি টাইপের জিনিস অনেকের খুব পছন্দ, বুঝেছেন তো? তো আজকে আমি চচ্চড়ির কাহিনী শোনাতে এসেছি। তো চচ্চড়ির কাহিনী যখন শোনাবো, তখন তো মিক্সচার হিসাবেই সেটাকে দেখা হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ। 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 আচ্ছা, আপনি আপনি আমাকে একটা কাজ করুন, কালকে দিনের বেলাতে 9টা 10, 10টা 10:30 নাগাদ কল করুন, ঠিক আছে? 10টা 10:30 নাগাদ কলটা করবেন। ওকে, আর হোয়াটসঅ্যাপ কলই করবেন। একদম একদম। আম, চচ্চড়ি ছ্যাঁচড়া, হ্যাঁ ছ্যাঁচড়া, ইয়েস ছ্যাঁচড়া। ছ্যাঁচড়ার কাহিনী শোনাবো আজকে, ছ্যাঁচড়া। তো ছ্যাঁচড়া যখন বানাতে বসেছি ধরুন, তাহলে তো সবকিছু নিয়ে একদম সুন্দর করে সেই ছ্যাঁচড়া রান্নাটা যাতে ভালো হয়, তার মাল মশলা দিতে হবে তো নাকি? দেখুন, ওয়াইটি প্ল্যাটফর্মটা কারো পৈতৃক সম্পত্তি নয়। আর এখানে কেউ কাউকে দাঁড় করিয়ে দেয় না। এখানে প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি একটা ক্রেডিট না থাকলে, কারো ক্ষমতা নেই চ্যানেল খুললেও পাবলিক তাকে দেখবে, পাবলিক তাকে নিয়ে ক্রিটিসাইজ করবে না, বা পাবলিক তাকে নিয়ে কোনো কথা বলবে না, এবং তার ভিডিও যখন পাবলিকালি সকলের সামনে আসবে, তখন তার পজিটিভ এবং নেগেটিভ ভিউয়ার হবে না, এটা কখনো হতে পারে? জুয়েল টক এই প্রথম তোমার লাইভে সঙ্গীতা, থ্যাংক ইউ জুয়েল টক, ডেফিনেটলি ওয়েলকাম। শ্রেয়া এসে গেছে। তো আমি বিতর্কিত হব এবং আমাকে নিয়ে বিতর্ক হবে, এটা তো এক্সপেক্টেড, এটা এক্সপেক্টেড। এবং সেই বিতর্ক ডেফিনেটলি পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, দুটোই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন ঘটনা হচ্ছে, আমাকে আপনারা নেগেটিভ নিতে পারেন, আমার কিছু যায় আসে যায় না তাতে। কেন যায় আসে যায় না? প্রথম দিনই বলেছিলাম, ভিউয়ার কোনো ম্যাটার করে না আমার কাছে, আমার কাজ আমার কাছে ম্যাটার করে। অনেকে হয়তো গুরুত্ব দেননি, আপনারা ভেবেছিলেন হয়তো ভিউজটা ম্যাটার করছে না। আমি বললাম ভিউয়াররা ম্যাটার করে না, মানে অর্থাৎ আমার কাজ মানব অধিকার রক্ষা করা। এবার মানব অধিকার রক্ষা করতে গিয়ে আপনারা আমাকে বলুন তো, অনেক পন্থা অবলম্বন করতে হবে, অনেক পথ অবলম্বন করতে হবে। এখন অনেক পথের মধ্যে বাঁকা চোরা অলি গলি বহু পথ আছে, বাঁকা চোরা অলি গলি বহু পথ আছে,
সেই পথ হ্যাপি ফ্যামিলি এসে গেছে। হ্যাপি ফ্যামিলির কথাও আজকে বলবো। তো হ্যাপি ফ্যামিলি একটা খুব ভালো ভিডিও করেছে, আমার দেখা হয়েছে, এবং হ্যাপি ফ্যামিলির সাথে আমার ডেফিনেটলি এই বিষয় নিয়ে এই লাইভেই আলোচনা হবে, অবশ্যই হবে। তো দেখুন, কাজ মানুষকে দূরদৃষ্টিতে, যত আপনি কাজ করবেন তত আপনার দূরদৃষ্টতা বাড়বে। অর্থাৎ মানবাধিকারের কাজটা এমন একটা কাজ যেখানে আপনি আইন আইনের ওপর নির্ভর করে ভরসা রেখে আস্থা রেখে আপনাকে কাজগুলো করে যেতে হবে। আইন ভাঙতে পারবো না আমি। দেখুন, আমাকে নিয়ে এটা তো আপনারা এখন বলতে পারবেন না যে আমি কাউকে দিয়ে ক্রাউড ফান্ডিং করিয়েছি। এবার আপনারা শুধু বলুন যে হ্যাঁ আমি করিয়েছি। আপনারা লিখুন তো যে আমি ক্রাউড ফান্ডিং করিয়েছি। আমি ক্রাউড ফান্ডিং এর খিলাফ ছিলাম, আছি, থাকবো। ক্রাউড ফান্ডিং এর খিলাফ আছি, ছিলাম, থাকবো। আপনারা কেউ বলতে পারবেন? আমার দিকে আঙুলের তীরটা সবাই রেখেছিলেন আপনারা, যে আমি ক্রাউড ফান্ডিং করতে বলেছি। আপনারা নিজেরা আগে এখানে লিখুন তো কজন বলতে পারবেন এখানে যে হ্যাঁ আমি কাউকে প্রভোগ করেছি ক্রাউড ফান্ডিং করার জন্য। বরঞ্চ যারা ক্রাউড ফান্ডিং করেছে বা করতে চলেছে বা করবে ভবিষ্যতে, তাদের যমরাজ। অর্থাৎ মিথ্যা দিয়ে, ভিউয়ার ঠকিয়ে তাদের কাছ থেকে লোটা আমি পছন্দ করি না, এবং আঙুলটা বহুজনের দিকেই তুলেছি। সুতরাং আপনারা কেউ আমার দিকে আঙুল তুলতে পারবেন না যে আমি আমি গ্রেট বংশ। আচ্ছা, এই মাত্র এলেন, থ্যাংক ইউ। সুতপা ঘোষ দস্তিদার লিখেছেন, না আমি ক্রাউড ফান্ডিং করতে বলিনি। তাই অনেকের কাছে আমি খারাপ। কেন খারাপ? তার কারণ আমি ক্রাউড ফান্ডিং এর বিরুদ্ধে কথা বলেছি এবং কেস করেছি। ক্রাউড ফান্ডিং এর বিরুদ্ধে যারা টাকা তুলেছে, মানুষকে বোকা বানিয়ে, তার বিরুদ্ধে কেস করেছি। এটাই আমার কাজ। এখন তো যদি ধরেন আপনারা বলেন, যদি মানে আমার দিকে আঙুল তোলেন, ইশারা করেন যে আপনি সবাইকে গালাগালি দিতে বসিয়ে দিতেন, আপনি সবাইকে গালাগালি দিতে বসিয়ে দিতেন। আমি এই ওয়াইটি প্ল্যাটফর্মে আমার জার্নি 1 বছর। এই ওয়াইটি প্ল্যাটফর্মে আমার জার্নি 1 বছর। এই 1 বছর জার্নিতে চিটিংবাজগুলো লোকের টাকা লোটার জন্য বসে আছে। সোশ্যাল মিডিয়ায় কাউকে টাকা দেওয়া উচিত না, একদম পেটুক বাঙালির ঘরকন্যা বলছে। ওয়েলকাম। ধরিত্রী আলাদা না দেখতে পারে দিদিভাইকে, সঙ্গীতা চক্রবর্তী। আমি দেখতে পাই না ভাই, চেনে দিদিভাইকে সঙ্গীতা? আচ্ছা ম্যাম, আপনার সর্বদা সত্য এবং জাস্টিসের জন্য লড়াই করছেন, থ্যাংক ইউ। শিপ্রা, মানুষ তো বোকা নয়, যারা বুঝতে পারছে তারা চুপচাপ তাদের কাজ করে। আগে বলে নি, আগে কথাগুলো বলি, তারপরে তো মানুষের পাবলিকের ঘুম ভাঙবে। দেখুন, আমি এসছি আপনাদের চোখ খোলাতে। কি চোখ খোলাতে? যে পূরবী মণ্ডল এসছেন। আমি এই জার্নিতে কোনোদিন সঞ্জয়ের সাথেও কথা বলিনি, সুতপার সাথেও কথা বলিনি, হ্যাপি ফ্যামিলির সাথেও কথা বলিনি, রুনা লাইফস্টাইলের সাথেও কথা বলিনি, পেটুক বাঙালি ঘরকন্যার সাথেও কথা বলিনি। কথা বলেছি কাদের সাথে? খুব গুটি কতক মানুষের সাথে কথা বলেছি। এবং গুটি কতক মানুষকে 1 বছর আগে যখন আমার এন্ট্রি হয়, তখন গুটি কতক মানুষকে নিয়ে একটা গ্রুপ করেছি। সেই গ্রুপটা 2-4 দিনের মধ্যে ব্রেক হয়ে গেছে, সেটাও কন্টেন্ট হয়েছে। তারপরে আবার একটা জয়মাকালী বলে একটা গ্রুপ হয়, সেই গ্রুপটাও কয়েকদিনের মধ্যে ব্রেক হয়ে গেছে। সেগুলো 1 বছর আগেকার ঘটনা, পেরিয়ে গেছে। 1 বছর আগেকার ঘটনা। ইয়েস। আমি কিন্তু 2-4 জনের সাথে কথা বলে এটুকু বুঝতে পেরেছি, যে 2-4 জনের সাথে কথা বলেছি তাদেরকে কিন্তু খুব কাছ থেকে হলেও একটু একটু হলেও বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছি? তাদেরকে কিভাবে চিনতে পেরেছি? যে কারো না কারো কোনো না কোনো উদ্দেশ্য আছে এই ওয়াইটি প্ল্যাটফর্মটাকে ইউজ করার। অনেকের নানা জনের নানা উদ্দেশ্য আছে, তাই তো? অবশ্যই আমারও একটা উদ্দেশ্য আছে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করার। দেখুন, আপনি বলবেন যে এই তো আমার সোমা বিউটি লাইফ চলে এসছে, বর্ণালী জানা, যে সন্দীপের দ্বারা দাঁড়িয়ে আছে সে নাকি আবার ম্যাডামকে দাঁড় করিয়েছে। আচ্ছা যাই হোক, আগে আমি আমার কথাগুলো রেখে নিই, তারপর বলবো। দেখুন, যাদেরকে চিনতে পেরেছি তাদেরকে কোথায় আটকাতে হবে বা কতটা আটকানো দরকার একটা গুড সাজেশন দিয়েছি। কিন্তু কখনো তাকে প্ররোচিত করব না, বা অযাচিত ভাবে তার ব্যক্তিগত লাইফ বা তার বাড়িতে গিয়ে ভিডিও করা। Do you need a bona fide citizen? So yes, I am bona fide citizen of West Bengal. এবং I am bona fide citizen of a YT platform.
এক্স্যাক্টলি। এ তো ইন্দু চলে এসছে, সাজানো অপুর সংসার চলে এসছে, পুরবী চলে এসছে। আচ্ছা, তো আমি আমার উদ্দেশ্যটা কি ছিল আর এখনকার উদ্দেশ্যটা কি, আশা করি অনেকের কাছে ক্লিয়ার পিকচার আমি আজকে দিয়ে দেবো। মিটু বোনাফাইড, রুবি চৌধুরী বলছে মিটু বোনাফাইড। দেখুন, এই ওয়াইটি প্ল্যাটফর্মে আপনি কতটা বলবেন এবং কতটা বলবেন না, সেটা ভিডিও টু ভিডিও কন্টেন্ট ভ্যারি করে। আর এক টানা আপনি কাউকে নিয়ে কাটাছেঁড়া করতে করতে সে যদি কোনো বাই চান্স, বলা যায় না এখনকার দিনে মানুষ একটা লেভেল পর্যন্ত কন্ট্রোভার্সি নিতে পারে। কন্ট্রোভার্সি তো নয়, এটা নোংরামি, ছ্যাঁচড়ামি, বাঁদরামি। এই বাঁদরামি গুলো সকাল হলো আর একটা স্ক্রিন খুলে নিলাম, স্ক্রিন খুলে নিয়ে এই ক্যাটা অমুক তারিখে অমুকের সাথে বেরিয়ে গিয়েছিল, ক্যাটা এই করেছিল, ক্যাটা এই, ক্যাটা ওই, ক্যাটা ওই, ক্যাটার গোষ্ঠীর মাথা, ক্যাটার গোষ্ঠীর মাথা, ক্যাটা 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 করে সারাদিনে 4টে ভিডিও নামতো। তাদের আর কোনো বোধ বুদ্ধি দিমাগ কিছু নেই। কিন্তু ক্যাটা বলে যাকে বলছে, সে ক্যাটা বলে মেয়েটি বা ছেলেটি, বাচ্চার বাবা, তারা কতটা নিতে পারবে একটা সময় অবধি, তারা রেজিস্ট করবেই, মানে বলতে আসবে, পাল্টা বলতে আসবে। যেটা আমি সন্দীপকে বারবার আটকাচ্ছি, যে তুই বলবি না কিছু, তোর বলার দরকার নেই, তুই কেসের মধ্যে আছিস, তোর এমনিতেই মানসিক চাপ আছে, তুই কেন, তোর আর বলার দরকার নেই, তোর জন্য অনেকে বলতে বসবে। যেমন আমি আমি ওই নিচের লেভেলে, আমার লেভেল থেকে ওই নিচে বিলো দা বেল্টে গিয়ে আমি কারোর নামে কোনো কথা বলবো না। তার কারণ, কেন বলবো না, তার কারণ হচ্ছে আমার যা করণীয়। যেমন সঞ্জয়কে আটকানোর জন্য 10টা কেস করতে হয়েছে, সুতপাকে আটকানোর জন্য 6টা কেস করতে হয়েছে, এবং পরবর্তী দিনে যদি আরো কাউকে আটকাতে হয় তাদের নামে এরপর কেসই হবে। কারণ ফার্স্ট টাইম ওয়ার্নিং ছিল, সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম বোঝানো হয়েছিল, তারপরেও ঘন্টার পর ঘন্টা তারা নোংরামি করে গেছে। দ্বিতীয় টাইম তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল হালকা করে, যে এবার থেমে যাওয়া হোক, না হলে কিন্তু কেস কাচারি হবে। থার্ড টাইম লিমিট ক্রস তারা করে গেছে, সুতরাং তাদের নাম আর নেওয়ার জায়গাতে তারা নেই। তার কারণ এবার যেটা হবে সেটা, এই স্বর্ণালী কথাটা আমি ইয়ে করলাম কারণ এটা ভুল। দেখুন, আমার উদ্দেশ্য একটাই, সেটা কি না, আমি কোনো কেসে জড়িয়েছি, কিন্তু জড়ানোর পর আমার ক্লায়েন্টই হোক বা তার বিরুদ্ধ পক্ষই হোক, যাই হোক না কেন, প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে। এটা তো আপনারা শুনতে পাচ্ছেন না কোথাও, যে গ্রুপ কলে কে কার সঙ্গে ঘুরতে গেছে, কে কার সঙ্গে প্রেম করেছে, কে কার কটা ছেলের সাথে রিলেশন রেখেছে, কার ব্যক্তিগত পরিবারে। বলছি আমি একটু লাইভে আছি, বেরিয়ে আপনাকে কল করছি। হ্যাঁ, আমি কারোর ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত কেলেঙ্কারি, ব্যক্তিগত কেচ্ছা কোনোদিন গ্রুপ কলে আলোচনা করেছি? কোনো ইন্টারেস্ট নেই। কারোর পরিবার, কার পরিবারে আজকে কি রান্না হলো, আমি শুধু গ্রুপ কল অ্যাটেন্ড করেছিলাম তাদের সাথে। আমার কথা হচ্ছে, আমি একটা গ্রুপ কল অ্যাটেন্ড করেছি, সেখানে অনেকে ছিল। অর্পিতা বলে একটি মেয়ে, যা দিল্লিতে থাকে না কোথায় থাকে আমি জানি না, এপি, সেও বলতে পারবে, কোনো না কোনোদিন এসে বলতে পারবে যে সুস্মিতা আচার্য লিখছেন টিচার এরকম বাজে ভাষা কেন আপনার, আমাকে তখন বলেছিল আপনার চ্যানেলে আমি যা ইচ্ছা বলবো, তো ভিউয়ারদের জন্য কান্নাকাটি করা আপদ মহিলা একটা, আপনাকে আপদ বলেছিল? আচ্ছা, আচ্ছা দাঁড়ান বলি আগে। এই যে আপনারা যেটা দেখছেন, যে গ্রুপ কল নিয়ে অনেক কথা হচ্ছে, গ্রুপের কথা বাইরে আসছে, কারা বলছে, কারা বলেছে, আমি বলেছি? প্রমাণ আছে আপনাদের কাছে গ্রুপ কলে এটা আলোচনা হয়েছে, বা গ্রুপ কলে ঘন্টার পর ঘন্টা এটা হয়েছে? প্রমাণ আছে কিছু? তাহলে এটাও প্রমাণ থাকতো যে আমি কারোর ব্যক্তিগত কেচ্ছা কেলেঙ্কারি, ব্যক্তিগত তথ্য নেয়া, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এবং বিলো দ্য বেল্টে গিয়ে তার ক্যারেক্টার অ্যাসিসিনেশন করা, এবং তার থেকেও বড় কথা হচ্ছে তার মহিলাদেরকে ব্ল্যাকমেলিং করা বা পুরুষকে কোনো ব্ল্যাকমেলিং করা, এটার খিলাফ। আমাকে যদি কেউ বলে আপনার 50টা প্রেম আছে, 50টা বিয়ে আছে, 50টা বয়ফ্রেন্ড আছে, লেস ইন্টারেস্টেড আমাদের মতো লোকেদের পাবলিক ঝাঁটা জুতো দেখায়, লাঠি দেখায়, কিল দেখায়, ঘুষি দেখায়, কারণ আমাদেরকে লড়তে হয়। আমাদের এটা লড়াই, লড়াইয়ের ময়দান ছেড়ে আমরা পালাই না। আমাদেরকে, আমরাও অনেককে দেখাই, তারাও আমাদেরকে দেখায়। তার কারণ এটা হচ্ছে আমাদের
ব্যক্তিগত এজেন্ডার মধ্যেই পড়ে, আমাদের কাজের এজেন্ডার মধ্যেই পড়ে। যদি কেউ আপনাকে ঝাঁটা জুতো লাঠি দেখায়, গুড ইভিনিং, হ্যাঁ, তো গ্রুপে আপনাদের কাছে এরকম কোনো প্রমাণ আছে যে সন্দীপ 10টা বউ নিয়ে, 10টা ছেলেপিলে নিয়ে, 10টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার ব্লগে দেখিয়েছে? দেখায়নি। কিন্তু সন্দীপকে হারানোর জন্য আমাদের বাইরেও অনেক চেষ্টা হবে বা হয়েছে। যেহেতু আমি কোনো কাজে ঢুকলে, এই যেমন অনেকে, আমার বিরোধী প্রচুর আছে, প্রচুর বিরোধী। আমার পাড়ায় না, আমার গ্রামে, আমার দেশে, আমার মানে ভারতবর্ষে আমার প্রচুর বিরোধী। কেন বিরোধী? কারণ বিরোধীদের উপরেই আমাকে কেস করতে হয়। তাহলে বিরোধীরা আমার শত্রু হবে। তার চেলা চামুন্ডার আমার শত্রু। এই যেমন এই যে অমঙ্গলা টাইপের চিটিংবাজ, এই যে হাবলি কাবলি টাইপের চিটিংবাজ, ধান্দাবাজি করা মহিলারা, তারা তো একটু খাপ্পা হবেই। এবার ধরুন কোথাও আমার নাম করে ক্রাউড ফান্ডিং হচ্ছে, এবার আমি সেটাতে বাধা দান করেছি, তাহলে আমাকে গাল দিতে বসবে। এবার ধরুন আমি সন্দীপের বাড়িতে কাউকে যাওয়া বন্ধ করে দিয়েছি, কাদেরকে, সেখান থেকে কথা যাতে লিকাও না হয়, বা কেউ যাতে করে সেই গোপন খবরগুলো না জানতে পারে, তার জন্য 144 ধারা জারি করেছি। আমি খারাপ হবই, আমার তাতে কিচ্ছু যায় আসে যায় না, তাতে আমাকে নিয়ে হাজার কাটাছেড়া করুক। আমি কাউকে আমি কাউকে আটকাতে এখানে পারবো না। এই যে প্রসেনজিৎ দেব ইপসিটা লিখছে, আমি ইপসিটার মুখ বন্ধ করতে পারবো না, ধরিত্রী পারবো না, সোমা পারবো, কারণ সবারই একটা ফ্রিডম অফ স্পিচ, ব্যক্তি স্বাধীনতা এবং মুখ দিয়ে বলা কথা, এবং তার চ্যানেলে সে কি বক্তব্য রাখবে, এই ফ্রিডম অফ স্পিচটা, বাক স্বাধীনতাটা আমি না সঞ্জয়কে আটকাতে পারবো, না সুতপাকে আটকাতে পারবো, না হ্যাপি ফ্যামিলিকে আটকাতে পারবো, না পেটু বাঙালির ঘরকন্যাকে আটকাতে পারবো, না ধরিত্রীকে পারবো, না সোমাকে পারবো, না ইপসিটাকে পারবো, না সাজানো অপুর সংসারকে পারবো। কাকে পারবো? কাউকে পারবো? আমি তখনই পারবো যখন বিলো দা বেল্টে গিয়ে আপনারা আমার উদ্দেশ্যটা, আমার কাজের উদ্দেশ্যটা আপনারা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসবেন এবং বিলো দা বেল্টে গিয়ে আক্রমণ করবেন। তখন আমাকে আমাকে আইনের রাস্তাতেই হাঁটতে হবে। সুতরাং আমি সেই আইনের রাস্তাতেই হাঁটবো। এই যে এখানে বলেছে একটা গ্রুপ করার একটা উদ্দেশ্য থাকে, গ্রুপ থেকে বেরিয়ে লোক ব্ল্যাকমেইল করে সব বলে দেবে, মোস্ট আনএথিক্যাল প্র্যাকটিস। এদের ট্রাস্ট কোনো মতে করা উচিত না। আমাদের সংগঠন আছে, আমরা সাংগঠনিক লোক। আমাদের বড় বাবা এত অসুস্থ, তখন কিছু হতে পারে না, অথচ মেয়ে ছেলে কেউ একদিনের জন্য দেখতে গেল না, কি অদ্ভুত বিষয়টা, ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, তো আমার উদ্দেশ্যটা ঠিক ততটাই যতটা আর 5 জনকে সেভ করে বাঁচিয়ে ক্লায়েন্টকে জয় পাইয়ে দিতে হবে। সাথে সাথে নিজের ইমেজ কে মালাইন করতে দিলে চলবে না। তার সাথে সাথে আমাকে সফলতার সাথে প্রত্যেককে সঠিক রাস্তা দেখাতে হবে। আজ যে মেয়েটি ক্যাতা ক্যাতা সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে বসে বসে একটি মেয়েকে নিয়ে ক্যাতা অমুক তারিখে অমুক বার করে লিখেছিল, ক্যাতার অমুক হয়েছে, ক্যাতার তুসু, ক্যাতার গোষ্ঠীর মাতা, ক্যাতার গোষ্ঠীর ছাতা করে সকাল থেকে রাত পর্যন্ত ক্যাতা 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 করে 4টে করে ভিডিও নামাতো। তাদের ক্যাতার বাইরে আর কোনো কন্টেন্ট নেই, ক্যাতার বাইরে তাদের কোনো কন্টেন্ট ছিল না। এখন কন্টেন্ট হয়ে গেছে আমি। ভালো, গুড, আমাকে নিয়ে কন্টেন্ট করো। আমি চাই আমাকে নিয়ে কন্টেন্ট করলে, আলোচনা করলে আমি খুশি হব। এবার এবার আসি আসল কথায়। অনেকে ভাবছে আমি বোধহয় ভয় পেয়ে, এই ম্যাডাম আপনাকে কিন্তু অনেক কিছু বলছে, এই গোষ্ঠীর মাথা ছাতা। আমি লড়ে বেড়াই এমএলএ এমপি মন্ত্রী মিনিস্টার লেভেলের লোকেদের সাথে লড়ে বেড়াই, তারা সেখানে হাজার হাজার লোক নিয়ে যায়, সেখানে আমাকে জায়গা তৈরি করে মাঠে আন্দোলন তৈরি করে ঘন্টার পর ঘন্টা মাঠে বসে থাকতে হয়, বৃষ্টির জল মাথায় নিয়ে, খেতে পাই না, মুড়ি এই সমস্ত নিয়ে পড়ে থাকতে হয়। আমাদের মতো গরিব মানুষদের কাছে 1-2 হাজার টাকা যদি, মানে কি বলবো, সেটাও খুব ম্যাটার করে। আমরা না, মানে সত্যি কথা বলতে কি, মানুষকে ভালোবাসি, ভালোবেসে যদি দেখি যে সেই মানুষটা পরবর্তী দিনে ঠকাচ্ছে আপনাকে, সঙ্গে সঙ্গে কিন্তু তার থেকে পিছিয়ে আসতেও আমরা কিন্তু পিছোপা হই না। মানে আমাদের কাছে সত্যটাকে সবসময় তুলে ধরতে হয়। তাই না হলে আজকে কোনদিন আমিও ভাই ইডি সিবিআই জালে ফেসে গিয়ে, বা আমাদের সিআইডি আমাকে গ্রেপ্তার করে কোনদিন না কোনদিন লকআপে ঢুকিয়ে দিত। কারণ আমি তো টাকা পয়সা রোজগার করতে এসেছি, আমিও তো কাজ করি গরিব মানুষের। আমিও তো, কেউ ফোন করে যে দিদি ভাই আমার বান্ধবীকে বাঁচাও, তার ছেলে মেরে দিচ্ছে, এক্ষুনি তুমি এফআইআর করিয়ে দেওয়ার ব্যবস্থা করো যাদবপুর থানাতে, সঙ্গে সঙ্গে করে দিয়েছি। তাড়াতাড়ি করে সবকিছু ছেড়ে দিয়ে উকিলকে বলে যাই ইমিডিয়েটলি আগে এফআইআরটা রেডি কর। একটা টাকা দেবার ক্ষমতা নেই তাদের।
তাদের সেই কাজও করে দিয়েছি। আবার পিউ যখন কেস করেছে আমার দিদিভাই আমাদেরকে বাঁচাও, শিগগিরই আমাদের বাঁচাও, হাওড়া থানাতে সেই কেসটাকে এফআরটি করে বন্ধ করে দেওয়ার জন্য চিৎকার করেছি। আবার যদি দেখি কালকে আপনার মেয়ের ন্যাকেড পিকচার নিয়ে আজকে যেমন চলছে কসবা কাণ্ড, আজকে মনোজিৎকে নিয়ে সবাই বলছে, সেই মনোজিৎকে নিয়ে আজকে রাজন্না বলছে আমার এআই টেকনোলজি দিয়ে ভিডিও করা আছে। আজকে যদি আপনার বাচ্চার মেয়েটি পড়তে গেল স্কুলে কলেজে, তারপর আপনার বাচ্চার মেয়ের একটা নোংরা ভিডিও নিয়ে আপনার বাচ্চাকেও যদি ব্ল্যাকমেলিং করে কেউ বা অন্য কোথাও দূরের দেশ থেকে সেখানে ভিডিও পাঠিয়ে দিয়ে আপনার ছেলে মেয়েকে মেলাইন করার চেষ্টা হয়, তাহলেও আমরা আওয়াজ তুলবো। সেই আওয়াজটাও তুলেছিলাম পিউর ক্ষেত্রেই। এখানে কিন্তু সবটাই হয়েছে। আবার এই একটা আস্ত ইতর ওই ছেঁচড়া ফোগলা চলে এসেছিল একটা চ্যানেল খুলে, একটা মেয়ের সাথে সে বিয়ে করেছে ইলিগালি, সেই বিয়ের সমস্ত প্রমাণ নিয়ে সে কিন্তু হাজির হয়ে গেছিল। তাকেও ভাগাতে বাধ্য হয়েছি। যেটা আইনের আওতায় আছে, আইনে কি চলছে সেটা আমি এখানে ডিসক্লোজ করব না। হ্যাঁ, জয় পেয়েছি এবং সন্দীপরা সেফ জোনে চলে গেছে, কারণ আমার কাজ শেষ, মোটামুটি কাজ শেষ। ঠিক আছে, তো আমার কাজ, আমি কাউকে কৈফিয়ত দেবো না, কিন্তু কাজ করতে গিয়ে বাধা পাবো না, কাজ করতে গিয়ে দুটো চারটে লোকের গালি খাবো না। এই মা জুতো দেখিয়েছে, তোমাকে জুতো দেখিয়েছে, এ কি আনন্দ, জুতো দেখিয়েছে। আরে জুতো, ঝাঁটা, ঝাড়ু, বেলচা, খুন্তি, হাতা, যাই দেখাক, তাতে আমার কিচ্ছু যায় আসে জানা, তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। তার কারণ তাদেরকে যতটুকু বলার দরকার ছিল, সঞ্জয়কে যতটুকু বলার দরকার ছিল, সে যখন আমার কাজটা বুঝতে পেরে গেছে, তাকে তত দূর পর্যন্ত রেখে তাকে ক্ষমা করে দিয়েছি, ডেফিনেটলি ক্ষমা করে দিয়েছি। আজকে সুতপা এখনো ভোগ করছে, যতক্ষণ না ও শিখবে। ওর বর যেমন, ওর বরকেও শেখাচ্ছি, ওকেও শেখাচ্ছি, ও যতক্ষণ না পর্যন্ত শিখবে ততদিন পর্যন্ত চলবে। ও শিখে যাবে, আমি কিচ্ছু বলবো না, একটি কথাও তাকে আর বলবো না। কিন্তু এক টানা আমি সঞ্জয়কে আর সুতপাকে এক টানা টার্গেট করে এক টানা তাদেরকে শেষ করে দেবো। হ্যাঁ, প্রীতম, রিমি, দিশানিকে শিক্ষা যেটা দেওয়ার দরকার ছিল তত দূর পর্যন্ত দিয়ে তাদেরকে আবার কন্ট্রোভার্সিতে নামাবার চেষ্টা করলেও নামবে না। কারণ তাদেরকে সেই পর্যন্ত, সেই লেভেল পর্যন্ত নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়েছি এটা কন্ট্রোভার্সি করার জায়গা নয়। আর কন্ট্রোভার্সি মানে দুটো মেয়েকে একসঙ্গে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে এই আরমান মাল্লিকের মতো পশ্চিমবঙ্গের কালচারটাকে নষ্ট করার জায়গা এটা নয়। তুমি যা করবে পর্দার আড়ালে। আর একটা কথা বলে রাখি, মহিলাদেরকে জন্য আমি তো সবসময় পাক্কা এই যে সিপ্রা টিপ্রাকে বলছি, কিসের এত লজ্জা, কিসের এত ভয়? যদি তোমায় কেউ বলে তোমার 10টা বয়ফ্রেন্ড আছে, তোমার 10টা গার্লফ্রেন্ড আছে, তুমি 10টা ছেলের সাথে সম্পর্কে আছো, বেশ করেছো, সেটা তোমার ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ তোমাকে ব্ল্যাকমেলিং করলে তুমি তার বিরুদ্ধে কেস করবে উইদাউট প্রমাণ ছাড়া। যদি তোমাকে বলে, তুমি তো কেস করতে পারবে। কিন্তু এখানে লজ্জার কি আছে, ভয়ের কি আছে? এখানে তো কোনো লজ্জার কিছু নেই। আর শোনো, প্রত্যেকেরই একটা জীবন পর্যন্ত, একটা বয়সের সীমা পর্যন্ত একটা একটা লিমিট থাকে প্রত্যেকের জীবনে। এই যে মিলি ব্লগ বলছে একটা নতুন খেলা, ইয়েস, এই খেলা আমার কাছে কোনো ম্যাটার করে না। এগুলো 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 হচ্ছে চুনো পুটি পায়ে, মানে যাদেরকে পাত্তা না দিয়ে ওই মাছির মতো তুলে ফেলে দেওয়া, কাজ পর্যন্ত করিয়ে নেওয়া, তারপর মাছির মতো তুলে টুক করে ফেলে দেওয়া। এই কাজটা আমাদের কাজ, হ্যাঁ কাজ। মাছির মতো টুক করে তুলে ফেলে দেওয়া আমাদের কাজ, কারণ তাকে ততটাই কাজে লাগবে। মাছিটা ভ্যান 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 যদি করে, সেই মাছিটাকে কোথায় গিয়ে মশারি দিয়ে আটকাতে হবে, না মশা মারা কয়েল দিয়ে আটকাতে হবে, না তুলে টুক করে ফেলে দিতে হবে, এইটুকু জানার মতো, বোঝার মতো ক্ষমতা রাখতে হবে। আজকে সঞ্জয়ের লাইভে একটা অডিও কল যদি ফার্স্ট না শুনতাম, তাহলে এই দোগলাগুলোর মুখোশ আমার কাছে খুলতো না, তবেই আমি তাদেরকে নিয়ে বলতাম না। তো বলতে হয়েছে সেই কারণে। কেউ বুড়ো বয়সে চারকাল গিয়ে ঠেকে, আমি যেমন বুড়ো বয়সে আমি যদি এখন বলতে বসি আমার তো ভাই এই হয়েছে, আমার ভাই অমুক ভালো লাগে, আমার ভাই তুসুক ভালো লাগে, আমার ভাই, আমার তো আর ওই সারাদিন বসে বসে ওই ওই স্ক্রিন খুলে নিলাম, নিয়ে তুমি অমুক বলেছো কেন, তুমি তুসুক বলেছো কেন, তুমি গোষ্ঠীর মাথা করেছো কেন, ভয় না পেয়ে লাইভে চোখে চোখ রেখে লড়াই করার নামই হচ্ছে মানবাধিকার। মানবাধিকার এত ঠুনকো জিনিস নয় যে দুটো চারটে অশিক্ষিত গর্ধব গাধা, ইতর বাঁদর, ঠকবাজ, জোচ্চোর, চিটিংবাজদের জন্য ছেড়ে দেওয়ার লোক আমি নই। তাদেরকে উচিত শিক্ষা দিয়ে, সেই উচিত শিক্ষাগুলো তাদের পাওয়ার সময় হয়ে গেছে। তাই আজ থেকে তাদের নাম, আর এবার শুধু কাজ, কাজ এন্ড কাজ। কারণ হ্যাঁ, ভাটের বকা বকতে বসে। চিপ পাবলিসিটি বেশি দিন চলে না। যাদের ডেট নেই, যাদের বেসিক এডুকেশন নেই, তারা সোশ্যাল মিডিয়াতে জাস্ট নেগেটিভিটি ছড়াবে। একদম শর্মিলা, পারফেক্ট, একদম 200% একমত। আজ আমি বেশ কিছু জিনিস ক্লিয়ার করব। সেটা কি? সেটা হচ্ছে সন্দীপের সাথে আদেও এই এই যে সোশ্যাল মিডিয়াতে যে কাজটা চলছে বর্তমানে, সেই কাজটা কেউ একজন দিলেও কে
বলে দিয়েছিলাম আমি করতে পারবো না এবং আমি সরে গেছিলাম। কিন্তু সন্দীপরা আবার দ্বিতীয়বার আমার কাছে অ্যাপ্লাই না করলে এবং আমাকে জোর করে আমার সংগঠনের লোক দিয়ে আমাকে পুশ না করলে আমি কিন্তু এই কেসটা থেকে বেরিয়েই যেতাম এবং বেরিয়ে গিয়েও ছিলাম। তাই কেসটা, অনেকে বলছে বিশাল বড় ব্লগার, আমার কাছে ব্লগার কি বড় সেলিব্রিটি টাই টাই ফিস। কারণ প্রথম দিনই দেখে নিয়েছে হাসনাবাদ থেকে আসার পথে রাত্রেবেলাতে সন্দীপকে বাড়ি পৌঁছাতে যায়নি, ওই রাস্তাতেই নামিয়ে দিয়েছে। আমি তুই বাড়ি থেকে ফোন কর, করে তোর বাড়ির লোককে ডাক, ডেকে তুই যা, কারণ আমার কাছে ক্লায়েন্ট ক্লায়েন্ট। কিন্তু একটা মেয়ে সে রাত্রি 2টোর সময় বাড়ি ঢুকতে পারবে না, তাই তাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে তারপর আমি বাড়ি এসেছি। কিন্তু সুপার ওমেন, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রঞ্জিতা, থ্যাংক ইউ। এবার আসি সন্দীপের কেসটা কি। একদম 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 মিলিস ব্লগ, মিলি আমার কাছেই থাকে এক্স্যাক্টলি। সঙ্গীতা চক্রবর্তী মি এসে গেছে, লাভ ইউ মি, লাভ ইউ। পুরবী, আয়ুশ্রী লাইফস্টাইল, থ্যাংক ইউ। কেউ যদি ভেবে বসে থাকে যে সঙ্গীতা চক্রবর্তী শুধুমাত্র একমাত্র এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের 2-4 জনের পকেটের আওতায় থেকে, পকেটের ভিতর থেকে শুধুমাত্র একতরফা ভাবে সঞ্জয় আর সুতপাকেই জব্দ করবে, আর আমরা সাধু পুরুষ সেজে তাদেরকে ওয়াইটিতে ক্রাউড ফান্ডিংও করবো, আর বাড়িতে এসি লাগিয়ে গাড়ি ইয়ে কি বলে বড় বড় ভিআইপি চাল দেখিয়ে ওয়াইটিতে কানতে বসে যাবো, আর সঙ্গীতা চক্রবর্তীর কাছে আমাকে ইমিডিয়েটলি টাকা পাঠা, আমার 4টে ইঞ্জেকশনে কিনতে হবে বলে টাকা পাঠিয়ে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি জন্য কন্ট্রোভার্সি করে আমাকে বাকি লোকেদের কাছ থেকে আমার ফোন নাম্বার দিয়ে টাকা তুলতে হবে। যখনই আমার মুখ থেকে সাউন্ডটা বেরিয়েছে তারপরে এসে বাকিরা ভিডিও করে বলতে বাধ্য হয়েছে যে কলে আমি ছিলাম না, উনি ক্রাউড ফান্ডিং করতে বারণ করেছিলেন, আর আমার সেই সময় সময়ও ছিল না, কাউকে দেখতে যাবার তো দূর কি বাত। এলিতেলি গঙ্গাতেলিদের আমি পাত্তা দিই না, খুব একটা পাত্তা দিই না, অনেক দূর দেওয়া হয়ে গেছে। যত দূর দেওয়ার দরকার ছিল তার থেকে অনেক অনেকটা বেশি প্রায়োরিটি তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারা বুঝতে পারেনি যে সঙ্গীতা চক্রবর্তীকে এইভাবে ঘোরানো যাবে না। শ্রাবন্তী, আমি যদি ভুল না করি তুমি, আচ্ছা যাই হোক, ভিউয়ার কারোর কেনা না, ভিউয়ার প্রত্যেকের, ভিউয়াররা দেখবে, শুনবে, বুঝবে, জানবে। আমি নাকি গালি দিতে শিখিয়েছি, সিরিয়াসলি? আমি নাকি গালি দিতে বলতাম, সিরিয়াসলি? এই ওয়াইটিতে বছর 4 ধরে কি টাইপের নোংরামি, দীর্ঘদিন ধরে প্রত্যেকের মুখ থেকে এক টানা অনর্গল বেরিয়ে গেছে, সব ভুলে গেছে, ধামাচাপা পড়ে গেছে। গুড। তাহলে আমি একমাত্র ব্যক্তি যে এসে গালি দিতে বলতাম নাকি? যাক, গালি দিতে বলার জন্য আমাকে এমন কথা আমার সংগঠন থেকে শোনা হয়েছে, এমন ভাবে আমাদেরকে বলা হয়েছে যে আপনি কি করে ম্যাডাম ওই মহিলাদের চ্যানেলে উঠছেন, জানেন ও কি গালি দেয়। এবার আপনারা বলবেন, গত কদিন আগে সিপিএম এর নেত্রী একজন কুণাল ঘোষকে বরাহনন্দন বলে মঞ্চের ওপর থেকেই স্ল্যাং ইউজ করে ফেলেছে। এটাই তো কালচার। রাজনৈতিক ভাষণ দিতে গিয়েও তাদের মুখ থেকে নোংরা শব্দ চয়ন হচ্ছে। আমি দেখেছি এখানে যেভাবে অ্যাটাক করা হয়, ব্যক্তিগত আক্রমণগুলো করা হয়, তখন অনেকে তার রাগ না ধরে রাখতে পেরে আপনাদের মুখ থেকে স্ল্যাং বেরিয়ে যায়। আমি একটা ছোট্ট বুড়ি বলেছি, শব্দ বুড়ি, আমার ডাকনামও বুড়ি, বুড়ি শব্দটাতেই অনেকের ফেটে গেছে, অনেকের ফেটে গেছে। এই বুড়ি বলা যাবে কেন? ও ছুরি বলতে হবে, কচি খুকি বলতে হবে? ও আচ্ছা, তাহলে কচি খুকি শোনা খুব উচিত না, কারণ সকাল থেকে ক্যাঁতা ক্যাঁতা ক্যাঁতা, ক্যাঁতার অমুক, ক্যাঁতার তুসু, ক্যাঁতার গোষ্ঠীর মাথা, ক্যাঁতার গোষ্ঠীর ছাতা, করা যাচ্ছিল না আমার জন্য। যে আজকে ওই মেয়েটারও বাঁচার অধিকার আছে, সে 1000টা প্রেম করুক, 1000টা বয়ফ্রেন্ড থাকুক, সে নিয়ে আমার এক বিন্দু ইন্টারেস্ট নেই, এক বিন্দু ইন্টারেস্ট নেই। এই সন্দীপ কটা প্রেম করছে, কার সঙ্গে ঘুরছে, কটা মেয়ের সাথে সম্পর্ক রেখেছে, কোনো ইন্টারেস্ট নেই। আজকে একটাই তো নাম্বার আমার কাছে সন্দীপের আছে। 24 জুন ও আমায় কল করেছিল, তাও কথা বলার সময় পাইনি। 24 জুন ও আমায় ফোন করেছিল, আমি কথা বলার সময় পাইনি। মানে আমি টানা এতই ব্যস্ত যে কথা বলার সময়টাও আমার নেই, কথা বলার সময়টাই আমার নেই। ওই আমায় ফোন করেছিল, আমি সময়ই পাইনি আর কল ব্যাক করা।
কারণ এখানে কাউকে পাপেট বানিয়ে রেখে, পাপোশ বানিয়ে রেখে, তাদেরকে চামচা বানিয়ে রেখে নোংরা খিস্তি খাউরি গালি দেওয়ার জন্য যদি আমি বলে থাকি, তার একটা প্রমাণ তুলে ধরবে এখানে, একটা প্রমাণ তুলে ধরবে। যারা দিনের পর দিন টিনাকে নোংরা থেকে নোংরা শব্দ দিয়ে দিয়ে টানা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল, সেই মেয়েটা আজকে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে বাঁচার চেষ্টা করছে। না হলে কবে সে, আজকে সন্দীপকে যেভাবে আক্রমণ শুরু হয়েছিল, তার হাজারটা গার্লফ্রেন্ড আছে, তার হাজারটা মেয়ের সাথে চ্যাটিং আছে, এ আছে ও আছে, হেনা আছে তেনা আছে, মুষ্টি মাথা আছে ছাতা আছে, আমার দেখার কোনো দরকার আছে? কে কার সঙ্গে প্রেম করবে, কে কার সঙ্গে, তার ব্যক্তিগত জীবন। আর এইটা নিয়ে ব্ল্যাকমেলিং করতে বসা কিছু সমাজসেবিকাদের নাম করে, রানাঘাটের এসডিপিএম, অ্যাডিশনাল এসপি ভিডিও করেছে, করে বলেছে যে এই ধরনের ব্ল্যাকমেলিং এক ধরনের মহিলারা লাইফস্টাইল মানে তাদের ভিডিওতে দেখাচ্ছেন এবং তাদের বাড়িতে শাড়ি পরে চলে যাচ্ছেন, তাদেরকে ঘন্টার পর ঘন্টা লাইভ করছেন, ভয় দেখাচ্ছেন। আমার সঙ্গে আধ ঘন্টা থেকে 40 মিনিট ওনার কথা হয়েছে, উনি আমায় লাঞ্চ অফার করেছিলেন, আমি তাও বললাম অ্যাডিশনাল এসপি সাহেব। হ্যাঁ রীতা চক্রবর্তী, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি একটি কমপ্লেন পেয়েছি, কমপ্লেনটি হচ্ছে কৃতিকা বলে কোনো একটি মেয়ের নাম, না কি নাম বোধহয়, এরকম কিছু একটা নাম, নামটা ভুলে যাচ্ছি, কৃতিকাই বোধহয় কিছু একটা নাম হবে। তার কিছু স্ক্রিনশট একজন পাঠিয়েছে, সে নাকি একটানা ক্যান্সারের নাম করে করে টাকা তুলছে। ডেফিনেটলি আমি কমপ্লেন পেয়েছি। আমি জানি না সে কি জন্য তুলেছে, কি কারণে তুলেছে, তার কেস হিস্ট্রি আমার জানা নেই, কিন্তু ডেফিনেটলি আমার কাছে একজন পাঠিয়েছে, ডিম্পি বলে একজন পাঠিয়েছে, এবং তার টোটাল জিনিস তুলে ধরেছে। তো আমি তার কাছে চাইবো আরো কিছু ডিটেলস আমার কাছে পাঠান। তো ক্রাউড ফান্ডিং নিয়ে ডেফিনেটলি আপনারাও কাজ করতে পারেন। যেখানেই দেখবেন যে ক্রাউড ফান্ডিং করছে, সেখানে গিয়েই আপনারা প্রতিবাদ করুন না। প্রতিবাদের শব্দ আমার মুখ থেকে কেন বারবার আসবে? আপনারাও তো করবেন, আপনারাও তো আছেন, আপনারাই তো পারেন অনেক কিছু করতে, সমাজকে ঠিক করতে। আমি একা কেন দায়িত্ব নেব? আজকে সিপ্রা আর যে লড়াইটা লড়ছে, সিপ্রা যেটা বলছে যে আমাদের ভিউয়ারদের কেন কাটাছেড়া করা হবে, ঠিকই তো। বর্ণালী, তাদেরকে কেন কাটাছেড়া করা হবে? তারা প্রতিবাদ করতে করতে পারছে না বলে? তার জন্য আমার মুখ থেকে বেরোবে। আপনারা তাদেরকে, সুনিতা ক্রিয়েশন, আপনারা আমার মুখ থেকে তাদেরকে জব্দ করার জন্য ঠিক উপযুক্ত একটা চিঠি লিখে পাঠাবেন, আমি দেব আপনার লোকাল থানাতে, আপনি আমায় ডেকে নেবেন, একটা এফআইআর হয়ে যাবে। এটুকু টেনশন ফ্রি থাকবেন। হ্যাঁ, সন্দীপের পিছনে লাগার কারণ আছে। সন্দীপের বাবা নিজে থেকে আমায়, এই এই কেস থেকে আমি সরে গেছিলাম, তো সন্দীপের বাবা আপনারাই দেখেছেন, সন্দীপ তারা কোনোভাবেই চায়নি যে আমি এখান থেকে সরে যাই, ঠিক আছে? তো তার জন্যই আমি আছি, অন্য কারোর জন্য নেই। ক্লিয়ার? আর একটা কথা, কোন কেস কিভাবে সর্ট আউট করব, কোন কেসকে কিভাবে জিতিয়ে নিয়ে আসবো, বুদ্ধি না থাকলে হবে? পড়াশোনা না জানলে হবে? দিমাগ না থাকলে হবে? বিদেশে বসে আমি পিএইচডি করেছি, আমি অমুক করেছি তুসুক করে, অশিক্ষিত গোবর মার্কা কিছু বোধ বুদ্ধি নিয়ে, ওই কিছু হায়েল না ঘায়েল সব সব বাসু টাসু সব ছিল, সব বদ বুদ্ধি দেওয়ার বালিরা, ঠিক আছে? তারা বিদেশে বসে, তাদের বাড়ির অ্যাড্রেসও আমার জানা, তারা আমাকে বাড়ির অ্যাড্রেসও দিয়ে রেখেছে। যাই হোক, টাইমে কাজে লেগে যাবে, এখন কিছু বলে লাভ নেই। তো যাই হোক, যেগুলো বলছিলাম, তো অনেকে উস্কাবে, কিন্তু যেটা সঠিক তাদের মাথায় ঢুকলে তারা এটা বুঝতে পারবে যে বাঙালি কমিউনিটিতে আজকে বহু মানুষ এই কন্ট্রোভার্সি জোনটাকে ছেড়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। কেন যাচ্ছে? তার কারণ তাদেরকে বোঝাতে পেরেছি, ইয়েস আমার উদ্দেশ্য এই ধরনের নোংরা কন্ট্রোভার্সি নাম করে কাটাছেড়া করা, আর তোমার কল ভিডিও টু ভিডিও দেখে ভিডিও না করে নোংরামি করা। কৃতিকা হাউস আছে চ্যানেলের নাম, আচ্ছা আচ্ছা, পূজা মেয়েটির নাম, ইয়েস ইয়েস, একদম ঠিক, ঠিক, ভুলে গেছিলাম, একদম ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি এত তো দেখি না আমি, ওয়াইটি দেখি না। এই তো আমার সোনিকা চলে এসছে, শোনা। গুড ইভিনিং ম্যাডাম, নেটওয়ার্ক ইস্যু খুব, ওর আপনার রেকর্ডেড লাইভটা দেখবো, একদম শোনা, একদম একদম। এত দুর্বল ভিউয়ারদেরকে ভাবলে হবে? ভিউয়াররা পারে না কি জিনিস, নিপারানি। থ্যাংক ইউ। এ না, গালি দেবেন না প্লিজ, কাউকে গালি দেবেন না। একদম সন্দীপই নেবে, সন্দীপ অলরেডি একটা কমপ্লেন করে রেখেছিল, সেটা এফআইআর এ কনভার্ট হয়নি, সময় হলে সেটাও করে নেবে, এটুকু কথা দিলাম। কি নোংরা হয়ে গেছে এই জন, শুধু পার্সোনাল অ্যাটাক করে করে, এটা কি এরা কন্ট্রোভার্সি ভাবে? অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি মিনস হচ্ছে
লজিক দিয়ে, এথিক্স দিয়ে ভিউয়ারদের মন জয় করা। ওই হাত কাটা নাইটি পরে দুটো গালাগালি করতে বসে গেলাম, আর নোংরা শব্দ দিয়ে কাউকে ভরিয়ে দিলাম, আর কন্টেন্ট বানাবার নাম করে এখন বাজারে কিছু না থাকলে সঙ্গীতা চক্রবর্তী গ্রুপ কলে এই বলেছে, ওই বলেছে, সেই বলেছে, এই বোঝাতে বসলে কন্ট্রোভার্সি কিচ্ছু যায় আসে না। আর আমার তো কিছু যায় আসে না। আমাকে নিয়ে যদি সারাদিন কেউ গাল দেয়, আমি খুব খুশি, আমি সাকসেস। আমি তো এটা মেয়েদেরকে বলি, সাজানো অপুর সংসারকে বলছি, আমাকে যদি কেউ সারাদিন চ্যানেল খুলে গাল দেয়, এটা আমার প্রচার। তোমার দ্বারা তো কোনো মুরত নেই। আরে ভাই, আমার তো কোনো মুরত নেই, তা তুই কি পারলি প্রীতমকে নামাতে, আমার বিরুদ্ধে কমপ্লেন করতে, প্রীতমকে দিয়ে কিছু করতে হলে? প্রীতম বুঝতে পেরে গেছে আমি কে, রিমি বুঝতে পেরে গেছে, ঈশা দিশানি বুঝে গেছে, তারা বুঝে গেছে যাদেরকে বোঝানোর দরকার। সন্দীপ বুঝে গেছে আমি কে, আমি যার কেস করি সে বুঝে গেছে আমি কে, সনিকা বুঝে গেছে, কারণ ওর সঙ্গে তোমার অনেকবার দেখা হয়ে গেছে। আমার কাজ কি, আমাদের সোমা ধরিত্রী, রিঙ্কু, এরা আমাদের সাথে আছে, এরা বুঝে গেছে আমি কে, ইপসিটা বুঝে গেছে আমি কি, আমার আমার কাজ ওইটুকুই। আর যাদের মাথায় গোবর বোধ বুদ্ধিহীন, অশিক্ষিত, ইতর, চিটিংবাজ, ঠকবাজ, জোচ্চোরদের আপনারা বিশ্বাস করে করে পয়সা দেবেন, ঠকবেন আপনারা, ভিউয়াররা বোকা হবেন আপনারা। একদম। আর মিতালি ব্যানার্জি এই যে আপনাদেরকে জানবেন যদি গাল দেয়, জানবেন আপনি সঠিক আছেন। বলেছিল তো, বিদ্যাসাগর বলেছিল তো কথাটা, যে একজন এসে বলছে আপনাকে খুব গাল দিচ্ছে, খুব গাল দিচ্ছে আপনাকে, বিদ্যাসাগরকে এসে বলছে একজন। তো বলছে তাহলে নিশ্চয়ই ওর কারো উপকার করেছি। হ্যাঁ ঠিক, আমিও ঠিক উপকার করে দিয়েছি কারোর না কারোর, কাউকে না কাউকে 3বার কেস থেকে বাঁচিয়ে দিয়েছি। এই লাইক করো, লাইক করো, লাইক করো, একদম লাইক করো, প্লিজ লাইক মি, লাইক মি। ডেফিনেটলি আমি তো কারোর বিপদের দিনে কেউ হয়তো বলেছে এখনই আমাকে টাকা পাঠাও, আমাকে এখনই ইঞ্জেকশন কিনতে হবে 4টে, পাঠিয়ে দিয়েছি, ফেরত দিয়ে দিয়েছে। বর্তমানে আমার ফেরত চলে এসছে টাকা, আমি বেঁচে গেছি। আপনারাও ফেরত চান, যারা বিপদের দিনে দিয়েছেন এখন ফেরত নিয়ে নিন, কিন্তু ক্রাউড ফান্ডিং করার সময় লাইক দিয়ে দিয়েছো শ্রাবন্তী ভৌমিক বলছে আমি লাইক দিয়ে দিয়েছি, থ্যাংক ইউ। কিন্তু বিপদের দিনে আপনি পাশে দাঁড়াবেন আর আপনাকে গাল দেবে না তাই কখনো হয়? তো গাল দেবে, আপনাকে ভয় দেখাবে, ব্ল্যাকমেলিং করবে, আর সেটা নিয়ে আপনি ভয় পেয়ে যাবেন, এটা নিয়ে ভয় পেয়ে যাবো। কি মুশকিলে ভাই, তাহলে তো মানব অধিকারের কাজটাই হচ্ছে তাই। মানব অধিকারের কাজ হচ্ছে চোখে চোখ রেখে সমানে সমানে টক্কর দিয়ে লড়াই। ওখানে একজন লিখছিল কালকে, হ্যাঁ সৌগত, কোন একটা এমএলএ নাম নিচ্ছিলি না ওখানে, তোরা দেখছিস বসে বসে, কটা এমএলএ এর বিরুদ্ধে লড়ছি জানিস এই মুহূর্তে? মুখ খুলবো? বর্ধমান প্ল্যাটফর্ম থেকে 2018 সাল থেকে সেই সমস্ত চিটিংবাজগুলো বিরুদ্ধেই লড়ে চলেছি। না জেনে কথা বলছিস। এমএলএ এমপিদের বিরুদ্ধে লড়াই করাটা আমার কাজ, কারণ আমি যেখানে যাই তারপরেই এমপি হাজির হয়ে যায়। হ্যাঁ অনেক টাকা উঠে গেছে, একদম একদম একদম। আমি তো অ্যাকচুয়ালি এর মধ্যে ছিলাম না, আমি তো এর মধ্যে ছিলাম কি, আমি আমার দোকানের রথযাত্রা নিয়ে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। এত বড় ভিআইপি আমাকে দেখা করতে যেতে হতো, আরে বাবা। দুদিন কথা বলে সেটা হচ্ছে কন্টেন্ট, গ্রুপ কলে নাকি বিশাল বড় অশিক্ষিত গর্ভ টাকা চায়, হাত পাতা ভিখারি, ডিজিটাল ভিখারি গুলোর আবার কোনো সম্মান আছে নাকি? যারা এখানে 2 মিনিট পর হাত পাততে আসে, 2 মিনিট পর তারা ওই ইয়ের নাম করে, অসুস্থতার নাম করে 2 মিনিট পর পর লাইভ খুলে বসে, তাদের আবার মান সম্মান আছে নাকি? সে তো নিজেই নিজেকে ল্যাংটো করে দিয়েছে, সকলের সামনে খুলে দিয়েছে, মেলে ধরেছে, বলেছে আমাকে 1000 পারিস বল, আমি আরেকজনকে ল্যাংটো করতে বসবো। দূর, 2 4 আনা 2 পাতার 4 পাতার ওই ছোট মাছি মশা টুক ফেলে দিয়েছি। খুব কষ্ট পেয়েছে ফোগলাকে, কেন বাঁচানো হয়নি? ফোগলাকে আমাকে বাঁচাতে হতো। কিচ্ছু যায় আসে না, সন্দীপ এক বিন্দু ভয় খায় না, সন্দীপ কাউকে পাত্তা দেয় না। আর সন্দীপকে বলে দিয়েছি তুই কন্ট্রোভার্সিটা শুরু করবি না, তুই তোর মতো ভিডিও নামিয়ে যা, কাউকে পাত্তা দেয় না, ভয় খায় না, কিচ্ছু না। সন্দীপ এর সাথে আমার 24শে জুনের আগে কথা হয়েছে, অনেক আগেই কথা হয়েছে, 24শে জুনের অনেক আগে, তারও বোধহয় ওর ডেট ছিল হচ্ছে 17 তারিখে, সেদিন ওই মামলাটা জিতলো না, সেদিন লাস্ট কথা হয়েছে। তো তখন আমি ওকে বলে দিয়েছিলাম, হ্যাঁ আমি, তুই কিসের জন্য কন্ট্রোভার্সি করছিস? না আমি আর নিতে পারছিলাম না তাই বলে ফেলেছি। আমি বললাম, বলিস না বলিস না, তোর তো কন্ট্রোভার্সি চ্যানেল নয়, কেন শুধু শুধু বলছিস? তুই তোর নিজের চ্যানেল নিয়ে থাক না, তোর নিজের তো ব্লগিং চ্যানেল রয়েছে, সেই ব্লগিং চ্যানেল নিয়ে থাকলে তোর অসুবিধা কি আছে? সেখান থেকে ব্লগ করবি, ভালো ভালো ব্লগ দে, মানুষ দেখুক তোদের নাকি ব্লগারদের কি সমস্ত আছে সব। তো ফোগলাকে আমাকে সাপোর্ট করতে হতো, ফোগলাকে আমাকে বাঁচাতে হতো। ফোগলা ওই যে মদ খেয়ে গাল দিয়েছিল, ফোগলাকে আমাকে বাঁচাতে হতো। কে ফোগলা? আসতো ইতর একটা ছেলে, যে একটা মেয়ের জীবনে একটা কাঁটা, একদম নোংরা জঞ্জাল, তাকে আমাকে সাপোর্ট দিতে হতো। ওই হনু সোনা না কে একটা ছেলে নোংরা, একটা মেয়ের নোংরা ন্যাকেট ভিডিও বানিয়েছে গোপনে, দিয়ে সেটা বাংলাদেশ থেকে ছাড়াচ্ছে এই জন্তু জানোয়ার গুলোর মারফত দিয়ে। তা বলে জানোয়ার শুনলে কষ্ট পায় এরা, আবার অ্যাকচুয়ালি তো অরিজিনালি জানোয়ার, 3টে না 4টে জানোয়ার আছে। সেই জানোয়ার গুলোকে মারফত দিয়ে, আমি তো ভেবেছিলাম ওগুলো বোধহয় সঞ্জয় করাচ্ছে, প্রথমে তো ভেবেছিলাম সঞ্জয়, কারণ আমার চিন্তা ভাবনার মধ্যে ছিল সঞ্জয়, কারণ সঞ্জয় জেনারেলি
ওই আর ভেবেছিলাম ওই সোনু বলে ছেলেটির সাথে হয়তো অ্যাটাচ হয়েছে। প্রথমে সঞ্জয়কেই আমি টার্গেট করে নিয়েছিলাম। তারপরে দেখলাম না, আমাকে কন্টেন্ট করুক, আমাকে কন্টেন্ট করলে আমি খুব খুশি, আমি খুব খুশি। ওই তোরটা নাম শুনলে না আমার ভেতরে কেমন ঘৃণা করে জানো না দিদিভাই? একটা বাচ্চা ছেলের কাছ থেকে তার মাকে আলাদা করেছে। সত্যি মনে পড়লে মনে হয় চুলের মুঠি ধরে সেখানে গিয়ে মেরে আসি। হ্যাঁ, ফোগলাই তো করেছে, ফোগলাই তো করেছে আজকে তার বাচ্চাটা থেকে তার মাকে আলাদা। তো ফোগলাকে গাল দেবো না তো কি ফোগলাকে ভালোবাসবো? ফোগলা ওই বাচ্চাটার মাটা থেকে বাচ্চাটাকে আর বাচ্চাটার মায়ের মাথায় কুবুদ্ধি দিয়েছে। হ্যাঁ, আর সেই মেয়েটা অল্প বয়সে কুবুদ্ধি পেয়ে আজকে যত রাজ্যের কাজ করেছে। একদম একদম রুনা লাইফস্টাইল মধ্যে নির্দ্বিধায় কন্টেন্ট করি, একদম একদম একদম। একদম কোনো টেনশন নেই, বিন্দাস 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 কন্টেন্ট করো, একদম বিন্দাস কন্টেন্ট করো। কারণ এখন একটা জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে যাচ্ছি, যেটা মেনটেন করবে সেটা হচ্ছে ভাষা চয়ন। যেটা তোমার মধ্যে প্রফেশনালিজম আছে, সেটা আমি আগেও বলেছি, অনেকের কাছে বলেছি, আবারও বলছি। ভাষা শব্দটা চয়ন, নেগেটিভিটি পজিটিভিটি যেটাই ছড়াও না কেন, ভাষা এবং শব্দ চয়ন এবং বডি ল্যাঙ্গুয়েজ সবগুলোই মেনটেন করতে হবে। সেটা কিন্তু উনার মধ্যে অনেকটা আছে, যেটা অনেকের আছে, পেটুক বাঙালির মধ্যে আছে, ডেফিনেটলি আছে, অনেকের মধ্যে আছে। আমি তো নামগুলো সব ভুলে যাচ্ছি। হ্যাঁ, কন্টেন্ট করতে ভালোবাসো, একদম একদম শোনা, একদম একদম করবে, অবশ্যই কন্টেন্ট করবে। এবং এবং ডেফিনেটলি কন্টেন্ট না থাকলে আমাকে নিয়ে কন্টেন্ট করলে আমি তো খুশি। আমার নেগেটিভিটি ছড়াও, স্প্রেড করো আমার নেগেটিভিটি। এই বদমাস মহিলা, এই মহিলা খালি কেস করে, কেউ ভয় পায় না, এটা বললে না আমার খুব আনন্দ হয়, তত স্পিরিট বাড়ে। আরে লড়তে হবে আরো জোরে, আরো লড়কে লেঙ্গে, লড়কে লেঙ্গে হিন্দুস্তান নেই, লড়কে লেঙ্গে হামারা বেঙ্গল কো। ঠিক আছে? তো মহিলাদের ক্ষেত্রে যারা যারা লড়াই করতে জানে, তাদেরকে ওই এই তোর কেচ্ছা বলে দেবো, তোর কেলেঙ্কারি বলে দেবো, ভাই মাম্পি ইসলাম ম্যাম পূজা মিথ্যা নিয়ে কিছু করুন। হ্যাঁ, নিশ্চয়ই করবো। আমি জানতে পেরেছি, আমি জানতে পেরেছি, ডেফিনেটলি আমি করবো, এটুকু কথা দিলাম। তো একজন বলছে ওয়েলকাম রুনা দি, একদম একদম। তো এই যে এই যে মহিলাদের মধ্যে একটা জিনিস থাকা দরকার, সেটা কি? সেটা হচ্ছে গাটস। কিরকম? আমার ব্যক্তিগত জীবন, আমাদের মতো মানুষদের বলছি, মানে যারা রাজনীতির সাথে কিছুটা যুক্ত আছে, মানে আমি তো রাজনীতির সাথে যুক্ত আছি, যতই হোক না কেন রাজনৈতিক নেতাগুলোকে সাথে লড়াই করে বেড়াই। ম্যাডাম সাবধানে, গন্ডগোল বাঁধলে আপনার উনাদি আপনার ঘরে দোষ দিন, ও দেখো। লাইক করো লাইক করো লাইক করো লাইক করো। তা দেখ আমার কিছু যায় আসে যায় না, রুনা যদি আমার ঘরে দোষ চাপায় আমি খুশি হব, আমি খুশি হব। তাহলে পরবর্তী দিনে আমিও তো কিছু বলতে আসতে পারবো। আচ্ছা, আজকে মহিলারা, এই যে রাজন্যা বলে মেয়েটি এতদিন পর মুখ খুলছে, মুখ খুলে কি বলছে? যে আমার ন্যাকেড ভিডিও আছে এই দাদাদের কাছে। কেন এতদিন পর মুখ খুলছে? যখন সবাই সোচ্চার হচ্ছে তখন হয়তো মুখ খুলছে। অনেকে বলছে ওর তো ওর সঙ্গে 12 বছরের সম্পর্ক, কেন 11 বছর পর এসে বলছে? আবার একটা কার্তিক মহারাজ, তাকে তার সাথে একটা মেয়ের শারীরিক সম্পর্ক নিয়ে আজকে রাজনীতি হচ্ছে 13 বছর পর। 13 বছর পর কি আদেও রেপের কোনো এভিডেন্স থাকে? সেই সময়টা মেডিকেল কপি কি আদেও করা হয়েছিল? সেই মেডিকেল কপিতে কোনো ভ্যালিড এভিডেন্স পাওয়া গেছে, বা বাচ্চা ভ্রূণ হত্যা হয়েছে, বা ভ্রূণ হত্যা হওয়ার পর তার ডিএনএ টেস্ট হয়েছিল? কিচ্ছু নেই, কোনো এভিডেন্স থাকবে না। ট্যাম্পার করলেও সেই ট্যাম্পারিং এর সময় যে ডাক্তারবাবু থাকবেন, সেই ডাক্তারবাবুকেও এসে দাঁড়াতে হবে কোর্টগড়াতে। ট্যাম্পার করা সবসময় সহজ নয়। তাই মেয়েদেরকে বলবো, ওই যে ব্ল্যাকমেলিং করা, এই তোমার এটা বলে দেবো, তোমার ওটা বলে দেবো, তোমার এই ভয় পাওয়া। সুন্দরী মহিলাদের একটা আধটা গার্লফ্রেন্ড থাকবে না, বয়ফ্রেন্ড থাকবে না, তাই কখনো হয়? একসময় তো নিশ্চয়ই প্রত্যেকেরই জীবনে, প্রত্যেকেরই একটা কালা সাজ সবারই থাকে, কার না থাকা আছে। তা বলে সেটা নিয়ে ভয় পেলে হবে? এই রুনা যেমন একদম গাটসে বলে বলে রাত্রেবেলাতে অনেক সময় ভিডিও করতে করতে, যে অনেকে বলে যে আমি নাকি রুনার ভিডিও খুব দেখি। আমি সত্যি কথা বলবো, একসময় সত্যি ওয়াইটির প্রতি একটা অ্যাডিকশন এসে গেছিল প্রথম প্রথম। এখন আর নেই, আর সেভাবে দেখাও হয় না। আর আর খুব খুব কাজ তো আর নেই। আজ তো এখন তো ওয়াইটির কাজ প্রায় শেষ, ওয়াইটির কাজই তো প্রায় শেষ। কারণ আমার যা করণীয় আমি তো সেগুলো করব, করতে থাকবো একের পর এক ভাবে। সুতরাং আর আমার ওয়াইটিতে এসে বলে 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 কাজ করার তো আর কোনো দরকার নেই। আমার কাজ, করণীয় কাজ করণীয় ভাবেই করবো। এবং যারা আমাকে চিনে গেছে, কাছ থেকে জেনে গেছে, তারা তো জানে যে আমি করবো ব্ল্যাকমেলিং। এই যে ব্ল্যাকমেলিং, যারা ভয় পাচ্ছ, এই যে সিপ্রা বা আমাদের এই যে রুনা মাঝে মাঝে বলে, "এই আমার একটা বয়ফ্রেন্ড জুটিয়ে দে না, আমার একটা বয়ফ্রেন্ড করে দে না ম্যাডাম।" কে সেদিন একটা কন্টেন্ট হয়েছিল, ম্যাডাম বয়ফ্রেন্ড জুটিয়ে দিয়ে গার্লফ্রেন্ড। হ্যাঁ, আমি নাকি পিউকে এনে দিয়েছি বাজারে। তো রুনা বলছে, আমি ম্যাডাম বলবো আমার একটা বয়ফ্রেন্ড জুটিয়ে দিতে। তো এটা হচ্ছে কন্টেন্ট, ম্যাডাম সাপ্লাইও দেয়, মানে যা খুশি, মানে কুচবি কুচবি ভাই, কুচবি কুচবি।
অনেকে লিখছে ঘোড়ার বাড়িতে আপনি গেলেন না। ঘোড়া এখন বাড়িতে নেই। ঘোড়া ঘোড়া এখন বাড়িতে নেই। ঘোড়া আগে লড়াইটা করে নিক শ্বশুর বাড়ির সাথে তারপর। ধরিত্রী দেখো নিয়ে নিয়েছে কথাটা। তার মানে দিদিভাই তুমি এটা বলতে চাইছো যারা সুন্দরী আছে তারা কি সবাই নাগর রাখবে? এটা যেন কেমন লাগলো আমার কথাটা। দেখো, হাসবো না কানবো সুন্দরী, তুমিও এক সুন্দরী। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে কোনোদিন আমি এত গ্রুপ কল হয়েছে, এই তো প্রতিভা মহল চলে এসছে আমাদের পিমনি। বলছে এই ওয়াইটির বাজে নেশা আমিও ছাড়তে চাই কিন্তু পারছি না, চোখ দুটো গেল। মোটেই না, মোটেই না। আপনাদের মতো মানুষরা আছে তাই এখনো অনেকটা নজরে আছে, অনেকটা নজরে আছে। অনেকে অনেক বাজে কাজ করা থেকে আটকে যাবে। তো একদম এটা বাস্তব কথা। দেখো সুন্দরী, তোমাদের কথাই বলছি, তোমাদের ব্যক্তিগত পরিসর নিয়ে কোনোদিন ওয়াইটি কলে বা গ্রুপ কলে বা তোমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমার কাছে আলোচনা করতে এলেও আমি কোনোদিন আলোচনা করেছি? এটা তো বলো তো সবাই, তোমরা যারাই ছিলে, আমি কারোর ব্যক্তিগত কোনো কেচ্ছা কেলেঙ্কারি বা ব্যক্তিগত জীবন বা তোমার ফাইন্যান্সিয়াল কি স্টেটাস বা তুমি ফাইন্যান্সিয়ালি কতটা শক্ত আদেও তুমি তোমার কি আছে না আছে, তোমরা যা বলেছো আমি তাই শুনেছি। আমার মেয়ে ভালো পড়াশোনা করে, আমি জানি ভালো পড়াশোনা করে। মেয়ে হয়তো বিরাট কর্পোরেটে চাকরি করে, আমি তাই জানি। তোমরা যা বলেছো আমি তাই বিশ্বাস করেছি। এখন আমি জানতে পারছি যে না, চাকরি করে না। আমি নিজেও এসে বলেছি, যেমন আমাকে দিশানি যেটা বলেছে, সৌরভ ভালো ছেলে, ওর বাবা মা বলছে সৌরভ ভালো ছেলে, আমি তাই ভেবে নিয়েছি ভালো ছেলে। আর যেদিন জেনেছি, যেদিন একদিন পর যখন জানতে পারলাম, 2-4 দিন পরে জানতে পারলাম দিশানির ওপর সৌরভের অত্যাচার হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে দিশানিকে ফোন করে বলেছি তোর কোনো ভয় থাকবে না, তুই একদম স্ট্রংলি দাঁড়া, আমি তোর পাশে দাঁড়াবো, তুই একদম ভয় পাবি না। আপনিও সুন্দরী ম্যাডাম, প্লিজ ডোন্ট মাইন্ড। চুমকি, বয়স হয়ে গেছে আমাদের। আমাদের কাজ ছোটদেরকে গাইড করা, তাদেরকে বোঝানো, তাদেরকে বারবার বলা। কিন্তু আমরা যদি বয়স হয়ে গিয়ে বয়সে গিয়ে মতিভ্রম হয়ে গিয়ে সারাটা দিন রাত পরনিন্দা আর কেচ্ছা কেলেঙ্কারি আলোচনা করি, তাহলে আমরা কি খুব ভালো কাজ করব? সেটা তো আগে জানতে হবে। আমরা কি সেটা আগে খুব ভালো কাজ করব? মোটেই না। হ্যাপি ফ্যামিলি একটা ভিডিও বানিয়েছে, যে ভিডিওটা, এই যে আমি দিলাম লিংক, হ্যাপি ফ্যামিলি একটা ভিডিও বানিয়েছে, যে ভিডিওটাতে বলেছে খুব বাস্তব কথা, আমি তো এগুলো তো ভেবে দেখিনি। আমার কাছে কিছু তথ্য মিলে যাচ্ছে আজকে, যে কোনো একটা সাইটে গিয়ে সে নিজে এই ধরনের আইডি ক্রিয়েট করেছিল। একদম একদম। এই যে কথার মাত্রা হিসাবে ওয়াইটি নর্তকী, ওয়াইটিতে অমুক করে, তুসুক করে, হ্যাকো করে, ঢ্যাকো করে, হ্যাঁ মাতাল গাঁজা করে, আমাকেও বলেছে, আমার কিছু যায় আসে যায় না। সারাদিন বসে আমাকে গাল দিলেও আমার কিছু যায় আসে যায় না। কিন্তু সত্য কথাটা বলে, সত্য কথাটা বলে কাউকে ক্রাউড ফান্ডিং করতে থেকে আটকাবো না, সেটা কখনো হয়? বলবে হ্যাঁ দুদিকেই লাগিয়ে দিয়েছো না, আমি জানতামই না। আমি 4 দিন ওয়াইটি যখন পুরোপুরি আলু, আমাকে ফোন করেছে ধরিত্রী, রিঙ্কু এবং সোমা, তিনজন মিলে বলছে দিদি তুমি টাকা দিয়েছো? আমরা হ্যাঁ দিয়েছি। তোমরা কি করে জানলে? না ওয়াইটিতে আলোচনা হচ্ছে। আমরা ভাই, আমার ডান হাত দিলে বাঁ হাত জানতে পারে না, তোমরা কি করে জানতে পারলে? মুখটা দেখা একটু। হ্যাঁ, তো ডান হাত দিলে বাঁ হাত জানতে পারে না, তোমরা কি করে জানতে পারছো? না তুমি ইপসিতা দি লাইভ চলছে, লাইভ দেখো। ঠিক ইপসিতা দি লাইভ দেখছি, তখন ইপসিতা লাইভ দেখছি, তখন ইপসিতা বলছে ম্যাডাম তো এটা করতে পারে না, ম্যাডাম কি করে ক্রাউড ফান্ডিং এর জন্য উৎসাহ দিচ্ছে, আমরা ম্যাডামকে বলবো। ইপসিতা তখন তার ভিউয়ারদেরকে উত্তর দিচ্ছে। সঙ্গে সঙ্গে আমি পরের দিনে যখন বর্ধমান কোর্টে আমার কাছে একটা স্ক্রিনশট এলো, সেখানে একজন বলছে ম্যাডাম বলেছে, আমি তখন ফোন করে একজনকে বলছি যে দেখো তোমার বাড়ির লোক অসুস্থ, তুমি এখন ওয়াইটিতে কন্ট্রোভার্সি করো না, তোমার বাড়িতে আগে বরকে নিয়ে বাড়ি ফেরো, তারপর করবে, একটা লাস্ট বিল আছে, তোমার যদি ভালোবাসার লোক থাকে তাদের কাছ থেকে নাও, ধার করো। এই ধার করো কথাটা বলাটাও আমার অন্যায় হয়েছে। হেলেনের কত কোয়ালিটি ছিল সেই সময়ে, 60-70-এর দশকে। কারোর ক্ষমতা ছিল না, বিদেশ থেকে এসে হেলেন যা অভিনয় করে গেছে, আজও হেলেনের জায়গা কেউ নিতে পারেনি। তো যাই হোক, ইপসিতা যদি হেলেন হয় তো আমি খুব খুশি। বলো। হ্যাঁ, সবাইকে হাই জানাচ্ছি। তো প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাকমেলিং। তো এই যে ব্ল্যাকমেলিং এর বিষয়টা, একটা সময় একটা গ্রুপ ছিল, ঠিক আছে, সেটা কার দ্বারা তৈরি, এই আমাদের জাস্ট দিদি তার খুব কাছের কিছু মানুষ নিয়ে, তার মধ্যে বেশ কিছুজন বাংলাদেশের আর বেশ কিছুজন এখানকার, সব মিলিয়ে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করা হয়েছিল। সেখানে আমাকেও ইনভিটেশন দেওয়া হয়েছিল, কিন্তু আমি বলেছি আমার হোয়াটসঅ্যাপ, আমার ফোনে স্পেস প্রবলেম, আমি সবসময় আনইনস্টল করে রাখি, আমাকে নিয়ে কোনো লাভ নেই, আমি সময় দিতে পারবো না, তাই আমি থাকবো না। ঠিক আছে, তো ভালো কথা। তখন সবে সবে সন্দীপের পাশে সব আর কি হুড়মুড়িয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তো সেখান থেকে তারপর হলো গিয়ে একটা পিকনিক। একটা পিকনিক হলো, সেই পিকনিকেও আমার নেমন্তন্ন ছিল, যদিও আমি যাইনি। তো যাই হোক, সেখানে তারপর পিকনিকে গিয়ে কিছু মনোমালিন্য হলো। ঠিক আছে, তো সেখান থেকে তখন এই বাংলাদেশের একটি বোন, সে বেরিয়ে গেল, আরো কয়েকজন, আরো কলকাতার দু একজন, এরকম সব বেরিয়ে গেল, গ্রুপটা ভেঙে গেল।
তখন ওই গ্রুপের যা আলোচনা হতো সেগুলো আস্তে আস্তে বাইরে আসতে শুরু করলো। আমাকে অনেকে যোগাযোগ করেছিল, আমি তাদের কথা মানে শুনিনি, যার জন্য আমি এখন রিগ্রেট করি যে যখনই কোনো বিষয় হয় দুপক্ষের কথা শুনে নিতে হয়। যে মানে অপরপক্ষ যতই তোমার ভালোবাসার মানুষ হোক, যতই তোমার বিশ্বাস ভাজন হোক, যতই তাকে মানে জান প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, তাও তোমার উচিত দুপক্ষের কথা শোনা, যেটা কিনা তখন আমি করিনি, তার জন্য আমি অনুতপ্ত। তো তারই ফল আজকে আমি অবশ্যই পাতা খোর, ঠিক আছে, ওই পাতা ঘাস পাতাই খেয়েছিলাম আমি আর কি, তখন খেয়েছিলাম। আমি যখন মানে ঘাস পাতা খাইয়ে যখন আমাকে ও রেখেছিল তখন কিন্তু আমাকে ঘাস পাতা বলেনি, তখন আমি ছিলাম দল পুতুল। দল পুতুল, এখানে নিচে সবাই জানে, আমি কারোর কমেন্ট করতে পারছি না। তখন আমি ছিলাম দল পুতুল, একদম হাতে পুতুল তো না, পুতুলকে যা বলছে পুতুল তাই যাচ্ছে, এইটা ওদের কথা না শুনবোই না আমি, নইবো ঠিক আছে। তো তখন যখন ওইখানকার খবরগুলো বাইরে আসতে শুরু করলো তখন বললো যে এইটা কি, একটা গ্রুপ থেকে বেরিয়ে এসে সে একটা গ্রুপে আমরা সবাই মিলেমিশে আলোচনা করেছি, এত ভালো সময় কাটিয়েছি, সেইগুলো এখন মার্কেটে ছাড়া হচ্ছে, এটা তো মহা বাজে জিনিস। ব্ল্যাকমেলিং কারা করে? যারা কিনা দুর্বল, যাদের কাছে কিছু করার নেই তারা এগুলো করে। এগুলো কার কথা? আমাদের জাস্ট দিদির কথা, ঠিক আছে। তো জাস্ট দিদি তখন এই জিনিসটা বলেছিল, আর সেই জিনিসটাই সে নিজে করছে কোনো আরো অন্য কোনো গ্রুপ যেখানে সে ছিল। আমি কিন্তু কোনোদিনও কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলাম না, তো সেখান থেকে সেখানকার খবরগুলো এখন বলে দেবো করছে। তার মানে যে জিনিসটাকে সে হেট করতো একটা সময়, সে এখন সেটাকে হাতিয়ার করে নিয়েছে, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা একসময় যখন তার ছেলে মেয়েকে টানা হতো সে বলতো কারা করে? যারা দুর্বল। বাচ্চা মা বাবার সাথে যখন মাদের সাথে না পারছে তখন তাদের বাচ্চাদের টানছে। কালকে শুনলাম যে আমার ছেলের এবিসিডি নিয়ে কথা বলেছে, তো সেটা আমি অবশ্যই আমার মতো করে উত্তর দেবো, সেটা এখানে আপনার এখানে দেওয়ার উচিত নয়, কারণ আমার উত্তরটা একটু অন্যরকম হবে। তো যাই হোক, সেখানে বলছি যে সে দিনের পর দিন যখন তার ছেলে মেয়েকে টানা হয়েছে তখন বলেছে যে দুর্বলরা আমার ছেলে মেয়েকে টানছে, আমার সাথে পারছে না, তো আমার সফট কর্নারে গিয়ে আঘাত করছে। তারপর যখন সে আমার সাথে পারলো না, সেই জিনিসটা করে কিন্তু যাদের মাথায় ঘিলু আছে, ঘিলুটা বন্ধক দিয়ে রাখেনি কারোর কাছে, তাদের সবকে বুঝিয়ে দিচ্ছে দিনের পর দিন যে আমার সাথে পারছে না। আমার কথা হচ্ছে, আমি কেন তোমাকে বারণ করিনি? এটা হচ্ছে আমার দোষ যে তোমাকে কি আমি কতবার বারণ করার চেষ্টা করেছি, তুমি আমার কথা শোনোনি। তার কারণটা কেন তুমি আজকে ক্লিয়ার করো? আমি প্রমাণ করে দিই। এই যে সবাই ভাবছে, অনেকেরই ধারণা আমি হচ্ছে আপনার একদম পাচাটা, তাই তো? তো আমি আপনার পাচাটা, তো আপনি ওদের সবাইকে দিয়ে গালাগালি দেওয়াতে পারলেন, তাদেরকে দিয়ে কল রেকর্ডিং ফাঁস করাতে পারলেন, তাদের দিয়ে অনেক কিছু করাতে পারলেন। আমাকে দিয়ে পেরেছেন? আপনি তো আমাকে দিয়ে গালাগালি বার করিয়ে দেখান তো মুখ থেকে, তারপর তো থামানো দূরের কথা। আপনি কোনোদিনও কি আমি গালাগালি দিয়েছি? তাহলে ওরা যদি আপনার কথাই দিয়ে থাকে তাহলে আপনি কেন আমাকে পারলেন না গালাগালি দেওয়াতে? যে যার নিজের ইচ্ছা সবকিছু পারলাম না, কেন পিমনিকে পারলাম না, কেন অর্পিতাকে পারলাম না, কেন পিমনিকে পারলাম না? আমি আমারটা বলছি, ওদেরটা ওরা বলবে। তো সেরকম প্রচুর মানুষ হয়েছে কিন্তু, তো যে যার নিজের চয়েসেই এই জিনিসগুলো করেছে। এখন কি করবে? এখন আপনি মানে বসিয়ে পারলাম না, তাহলে আপনি আশা রাখবেন ওর মুখ থেকে কোনো গালাগালি বেরোতো না। আপনি বলেছেন, শিখিয়ে দিয়েছেন, তারপর ও গালাগালি দেওয়া শুরু করেছে। এইটা মানুষকে বোঝাতে চাইছে, আর মানুষও ওই মগজ ধোলাই ঘরে গিয়ে ঠিক 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 করছে। তো এখানে আমাদের কি করা আছে? আমাদের কাজ দর্শকদের কাছে সত্যিটা তুলে ধরার, আমরা সেটা করব। যে শুনবে, যে না শুনবে তার ব্যাপার, জয়রামজি কি, এইটুকুই বলতে পারি, আর কিছু বলার নেই। আমি এটুকু বলতে পারি যে আমাকে কেউ কোথাও বসাতে পারে না। আমি যা করি, যেটুকু করি, নিজের ভালোবেসে যেটুকু আমি বুঝি সেটুকুই করি। আমাকে দিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, আমি কাউকে ভালোবাসলাম তার জন্য আমি ঝাঁপিয়ে পড়বো, আমি নিজে। আমাকে কেউ পারবে না, ও সেটা ভালো করে জানে। সেই জন্য আমাকে ডাইরেক্টলি নয়, কিন্তু ওকে নিয়ে কে কি বলেছে সেগুলো বলতো, যে এটা দেখেছো, ওটা দেখেছো। গালি দিতে পারিনি বলেই ওয়াইটি থেকে দূরে ছিলাম এতদিন, বহুদিন। বেচারীদের বহু মানুষ এখান থেকে সরে গেছে, তারা গালাগালি করতে পারেনি, তারা বাজে কথা বলতে পারেনি, তারা এই অত্যাচার নিতে পারেনি, তাই তারা চলে গেছে ওয়াইটি ছেড়ে। দুটো চারটে রোজগার করতো, তারাও হয়তো বলতো এই দেবযানী চ্যাটার্জির ম্যাম ইপসিতার বিরুদ্ধে দিনের পর দিন ভিডিও করা হচ্ছে, ওকে আমি ম্যাডাম একটাই কথা বলবো, অসভ্য ভাষা ব্যবহার করা হয়েছে। ওকে ওকে, আমি তো জানি না, এত দেখিনি, কিন্তু ইপসিটা উত্তর দিয়ে দেবার মেয়ে, ও মেলাইন করলেও কোনো অসুবিধা নেই, ইপসিটা উত্তর দিয়ে দেবে একদম। দিদি, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, হ্যাঁ, আমি একবার একটা কথাই বলে বেড লেগে যাবো আমি। আমার প্রশ্নটা হচ্ছে যে যেদিনকে যে কথা হয়েছিল, মানে টাকা তোলার ব্যাপারে যেদিনকে তোমাকে ফোন করা হয়েছিল, তা সেই দিনকে এসে যারা বলছে আমি অপছন্দ করছি, আমি একদম
তা তারা এসে কেন সেই দিনই সাথে সাথে জানালো না যে এই ধরনের কিন্তু প্ল্যানিং হচ্ছে? এই কথাটা কেন ওই কমেন্ট তার কাছে যাওয়ার কারণ আমি সেখানে একটা কমেন্টের অ্যান্সার দিয়েছিলাম যে রূপাদাস যখন বলেছিল সে কিন্তু কোনো অন্যায় কথা বলেনি, সে যা বুঝেছে সেটা সে বলেছে, কিন্তু তার কথাতে আমি অ্যান্সার দিয়েছিলাম যে অ্যান্সারটা তো শুধু সঙ্গীতা চক্রবর্তী দেবে না, যেখানে ওই ফোনেতে যে ছিল সেই দেবে। তা হঠাৎ করে তা আমি তো উদ্দেশ্য করেছিলাম অন্য একজনকে, তা তার বুকে কেন লাগলো, সে কেন এসে বলতে লাগলো? তার মানে সে তো ওখানে ছিল, তা সে তো সেই দিনকে কেন বললো? তার আগে কেন জানালো না যে হ্যাঁ আমি এই ঘটনা ঘটেছে, উনি তো না করেছেন, তা উনি বলেননি? তার মানে ওনারা পেটে রেখে দিয়ে ওনারা কিন্তু এই ধরনের মানে ভুলভাল কথাগুলো বলে যান। আজকে যদি ওই রূপা দাস যদি কোশ্চেনটা না করতেন তাহলে আমার মনে হয় না যে এই ধরনের কথা সামনে আসতো। এটা যেমন পেটের ভেতরে ছিল সেরকম পেটের ভেতরেই থেকে যেত। এটা কেন করা হলো, কেন ভিউয়ারদের ভুল বোঝানো হলো? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, আর কোনো কথা নেই। ঠিক আছে, এবার আমি নামছি। তো সখ্ত নফরত, যার মানুষের কাছ থেকে টাকা নেওয়াতে সখ্ত নফরত থাকবে, সে অন্য টাকা তুলবে, তার জন্য অন্যের কাছে সুপারিশ চাইছে বা পারমিশন তা অন হার বিহাফ চাইছে যে আপনার কাছ থেকে, এটা তো সখ্ত নফরতের কোন রকম কোনো একটা প্রমাণ হলো না। তো যাই হোক, এবার টাকা তোলা নিয়ে আমি পুরোটা দেখিনি, কিন্তু একটু শুনছিলাম যে টাকা তোলা নিয়ে কথা, যে লড়তে হবে হানা টানা, সেজন্য টাকা তোলা। আমার বক্তব্য এই যে সন্দীপ, এই সন্দীপদের তো অনেক আগে থেকে দেখছি, যখন ওর দিদি চ্যানেল দুটো নিয়ে নিয়েছিল তখন সবে সবে বাচ্চা হয়েছিল, কই সেই দিনটা তো সন্দীপ কারোর কাছে টাকা মানে হাত পাতেনি। যেদিন ওর বউ বাড়ি থেকে বেরিয়ে গেছিল তখনও সে নতুন যখন চ্যানেল খুলেছিল, কি হবে না হবে, সাপোর্ট পাবে কি পাবে না জানে না, সে তো তখন ভিক্ষার ঝুলি পেতে বসেনি যে আমি এসে গেছি। যখন দেখলো একটু সাপোর্ট, আমি কিন্তু নিরপেক্ষ কথা বলবো, তখন সে সময় দিদি দুটো চ্যানেল বন্ধ করে দিয়েছে, তখন ওরা হাত পাতেনি, আবার খেটে দুজনে মিলে দাঁড় করিয়েছে। যখন ওদের ছাড়াছাড়ি হলো তখনও কিন্তু এই বউটা, সে যে আর কি আমাদের টিম, সে যে চলে গেছে, সেও কিন্তু কোথাও ভিক্ষার ঝুলি পাতেনি। যাই হয়েছে যেভাবেই হচ্ছে সে কিন্তু ইনকাম করেছে। তাহলে হঠাৎ করে এই টাকা নেওয়ার বিষয়টা কে বা মানে করলো, এটা পরিষ্কার জলের মতো দর্শকরা, ওদের পুরনো দর্শকরা যদি আজকে সব ভুলে গিয়ে থাকে, তাহলে আমার কিছু বলার নেই এখানে। আমার এখানে তাহলে কিছু, কারণ এদের আমরা প্রথম থেকে দেখছি দুটো চ্যানেল চলে গিয়েও ওরা ঘুরে দাঁড়িয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। এই মেয়েটিও সংসার ছেড়ে গিয়েও আবারও ঘুরে দাঁড়িয়েছে, সেও কিন্তু কারোর কাছ থেকে ভিক্ষা চায়নি, গিফট হয়তো পেয়েছে, গিফট পেতেই পারে। কিন্তু আজকে হঠাৎ করে কেন সন্দীপ তো কোনোদিনও কারোর কাছ থেকে হাত পেতে টাকা নেয়নি, কেন এই টাকা পয়সার বিষয়টা আসলো? যার টাকা পয়সার ইন্টারেস্ট সেই করেছে। ভিক্ষাবৃত্তিটা মানুষের চয়েস, ভিক্ষাবৃত্তিটা মানুষের চয়েস। এটা আমি আমার একটা নেক্সট ভিডিওর মধ্যে কিছু প্রমাণ তুলে দিয়ে তারপর বোঝাবো, কারণ মানুষ, প্রত্যেকটা মানুষের প্রবলেম থাকে, তা বলে কেউ বাটি পেতে বসে পড়ে না। আগের বারও কিন্তু ও সাহায্য পেয়েছিল, সে সময় কিন্তু এত কথা হয়নি, কারণ যাদের সাথে যোগাযোগ তারা নিজেরা দিয়েছে, কেউ জানতেও চায়নি। ও নিজে বলেছে যে আমাকে অনেকে হেল্প করেছে নিজের দিকটা ক্লিয়ার রাখার জন্য, যে একটু গ্র্যাটিটিউড দেখালো না। কিন্তু আজকে কেন এই কিউআর কোড আর ফোন নাম্বার দিয়ে এরকম ভাবে মানুষের কাছে টাকা তোলা, একবার বরকে ভালো সাজাচ্ছে, একবার বরকে খারাপ সাজাচ্ছে। যে মুহূর্তে পরকীয়া প্রশ্ন উঠছে তখন হয়ে যাচ্ছে ওর বর খারাপ, যে মুহূর্তে টাকা তোলার ব্যাপার হচ্ছে তখন হয়ে যাচ্ছে ওর বর অসুস্থ। সে এগুলো আলোচনার বিশেষ আমি আমার ভিডিওর মধ্যেও করেছি। সে এমন কোনো ব্যাপার নয় যে মানে দেশের জন্য যুদ্ধে লড়তে গিয়ে সে অসুস্থ হয়ে পড়েছে। সে কি করেছে না করেছে আমরা সবটাই জানি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে এই কথাগুলো এখন বলছি। সেই মানুষটাকে দেখিয়ে মিসইউজ করা হচ্ছে, এটাই আপত্তি আমার। ইউটিউবটা খাটনির জায়গা, খাটবো, এখান থেকে ইনকাম করবো। হ্যাঁ, ভালোবেসে আমরা গিফট পেতেই পারি, সেটা কোনো বড় কথা না, কিন্তু এরকম ভাবে ভিক্ষাবৃত্তি করবো সমস্ত কিছু রেখে, যে আমার সব রয়েছে, নিজে মুখে বলেছে যে টাকা আছে আমার বরের, কোথায় আছে সেটা জানি না। আমার বর খুব খুশি হয় যে আমাদের ঘরের টাকা না বেরিয়ে যদি পরের টাকা দিয়ে ইলাজ হয়। তাহলে এগুলো কোন রকম ভাবে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সের ব্যাপার না। সন্দীপ একটা কেন, ওর বউ বেরিয়ে যাওয়ার পর 10টা গার্লফ্রেন্ড রাখতে পারে, আমরা সবাই বলে রাখতে পারি। একজন যে তার বরের সাথে সাথে আরেকজনকে রাখছে, একজন কি দুজন কি, চাল ব্যবসায়ী একটা আছে, একটা কাজল ব্যবসায়ী আছে, সেসব তো মানে অনেকগুলো আর কি, মাল্টিপল শোনা যাচ্ছে কানে, আমরা শিওর নয়, একটা তো শিওর রয়েছে। তাহলে সেক্ষেত্রে সেখানে মানে এইরকম গার্ল পাওয়ার, উইমেন পাওয়ার আমরা দেখাবো যে আমরা মহিলারা ঘরে একটাকে রেখেও বাইরে যা খুশি করবো, কিন্তু একটা পুরুষ তার বউ ছেড়ে চলে গেছে 8 মাস 6 মাস 8 মাস হয়ে গেছে, সে কারোর সাথে কথাও বলতে পারবে না আর বন্ধুত্বও করতে পারবে না। বাহ বারে বাহ, গার্ল পাওয়ার। কিছু মানুষ গেছে সেখানে, ওখানে আর কি ঠেকনা দিতে। অ্যাকচুয়ালি বলে রাখি, মেনলি আছে যারা ঠেকনা দিচ্ছে বেশিরভাগই হচ্ছে ম্যাডামের হেটার্স, আর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। সঙ্গীতা চক্রবর্তীকে হেট করি, তাই জন্য জাস্ট দিদিকে সাপোর্ট করে সমস্ত তার ঠিক, এটুকুই আমার বক্তব্য। এটাই। অসাধারণ অসাধারণ, আমি তো এত সব জানতাম না, তোমরা পুরোনো জিনিস তুলে নিয়ে এলে তুমি। আমি জানতাম না যে সন্দীপ কোনোদিন, এটা পেটু বাঙালিও বললো যে সন্দীপ কোনোদিন বলেনি যে টাকা তুলতে। সোনিকা একটা কথা লিখেছে যে রিভেঞ্জফুল এন্ড ভিন্ডিকটিভ মেন্টালিটি নিয়ে কোনোদিনই ভালো হয় না কারো। একদম ঠিক তাই, ভিন্ডিকটিভ পলিটিক্স বা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড কোনোটাই বেশি দিন টিকে থাকে না, একদিন না একদিন তার পতন অনিবার্য। আজকে বড় বড় চ্যানেলগুলো তারা পড়ে গেছে,
আর একদম এটাও তো ঠিক যে ইপসিতাকে দিয়ে গালি দিতে পারলাম না, পিমনিকে দিয়ে গালি দিতে পারলাম না, অর্পিতাকে দিয়ে গালি দিতে পারলাম না। তারাও তো আমাদের টিমের একটা পার্ট ছিল, তারাও তো আমাদের টিমের একটা বড় বড় পার্ট ছিল। তো তারা আমি গালি দিল না, কিছু করতে পারলো না, একমাত্র এদেরকেই গালি আমি দিতে তো পারলাম বা এদিকে দিয়ে গালি আমি দিতে তো বলতে সেটা মাথায় সবকিছুই আসছে বলি, আমরা আমি তো কোথায় যাচ্ছি। আর তাদের হ্যাঁ বয়স একদম মানে এত কম বায়ো কি তেও, যে তারা নাকি এতদিন পলিটিক্স করেছে, এতদিন ওয়াইটিতে ছিল, এত কিছু জানতো, এত কেরিয়ার সবারই নষ্ট করে দিয়েছিল। কিছুদিন আগে বলছিল এই সব সাবস্ক্রাইবাররা বেরিয়ে চলে এসো সঙ্গীতা চক্রবর্তীর কাছ থেকে। আমি তো দেখছি আমি সাবস্ক্রাইবার নাকি আমার বাড়ছে, আমার আমার কেন কমে যাচ্ছে না? আমি তো বলছি এই ভাই, যারা যারা কার কার পোষ্য হয়ে গেছে ভাই, পদদলিত ভিউয়ার্স আছে, তারা সেখানে সেখানে চলে যেও, আমার কোনো অসুবিধা নেই, আমার ভিউয়ার না হলেও থাকবে, আমার চলবে, আমার জিন্দগি অনেক বড়, আমার অনেক বড় কাজে আর এই ঘন্টার পর ঘন্টা আমি লাইভ করতে আসবো মাঝে মাঝে, যাদের জ্বলবে তাতেই আমার চলবে ভাই, তোদের জ্বলবে তাতেই আমার চলবে। আমি একদম ঠিক আমি দীপশিতা, আজকে এই কথাটা তোমার, এই কথাটা আমি আমি আজকে একদম শুনলাম আমি আজকে শুনলাম যে এরকম নাকি কথা হয়েছে যে যখন এই যে অনেকগুলো মেয়ের সাথে কথা বলছে তখন বলেনি কেন পুরোপুরি ওকে গর্তে ফেলে দিয়ে চাপা দিয়ে তারপর বলবে, তারপর তখনই তো আচ্ছা আমি তো বলে দিয়েছিলাম, পাতা করছিলাম, ও তো জানতো নিশ্চয়ই, তাহলে আমাকে বলে দিতে পারতো, ও তো জানতো যে সত্যিটা আমি যদি শুনি আমি ঠিক দর্শকদের কাছে বলে দেবো না, তখন আঁচলের তলায় চাপা দিয়ে রেখেছে, যেই প্রবলেম যেই আর কি টান মারা হয়েছে, ব্যাস এইবার তোকে উন্মোচন করে দেবো, তুই মানছি যে আমি বলতে পারছি না, আমি তো তখন দিদি আমি বলতে পারছি না, আর এই বলদিটা তো বসেছিল, আমাকে বলে দিতিস, আমি দেখতিস ঘর করে সব বলে দিতাম, কিন্তু নিজেই নিজের লাইভের মধ্যে বলেছে, ওই জন্য বলদির সাথে আমি অনেক কিছু শেয়ার করিনি, ও তো বলদি তো সব দর্শকদের ভালো ভালো করে সত্যি কথা বলে দেবে, আর এটা তো সত্যি, কারণ আমি দর্শকদের জন্য কাজ করি, দর্শকদের কাছে সত্যি কথাটা পৌঁছে দেওয়াই আমার কাজ, সেখানে ভিডিওর মধ্যে থেকে দেখবো যা বলবো, ঠিক আছে? তাহলে এই যে কথাটা আজকে এখন এক্সকিউজ দিচ্ছে, দর্শকদের বোঝাচ্ছে, তখন আমি বলিনি, এখন আমি বলছি, ওরই অ্যাকচুয়ালি নিজের মুখোশটা খুলছে, আর কিচ্ছু হচ্ছে না, ওকে দর্শক চিনে নিচ্ছে, এটা সত্যি কথা। আমি তো খুশি, আমার নামে যত বলবে তত আমি খুশি হব। ইপসিতা, তোমরা একদিনে ট্রেনিং পেয়ে কি এমন শিখে গেলে যে ওয়াইটি পুরো কাঁপিয়ে দিচ্ছ? তোমরা আমাকে আমাকে পাত্তা দিচ্ছ না, তুমি সোমা ধরিত্রী, তোমরা তিনজনে কাঁপিয়ে দিচ্ছ, আর রিঙ্কু নাকি এমন বড় একদম মস্তান হয়ে গেছে যে একদম তোমরা চারজনে মিলে গোটা ওয়াইটি কাঁপিয়ে দিচ্ছ। এবং তার সাথে সাথে এই যে সঞ্জয় এবং এরা সবাই আমার দলে চলে এসেছে, আমি নাকি এদের সাথে খুব সবার সাথে আলোচনা করছি আর এখন গ্রুপিজম করছি, এদেরকে আমি কি এমন করলাম যে সকলের সাথে আমার এমন ইয়ে হয়ে গেল? নিজেরা যেটা করে অন্যের উপর চাপায়, এটাই সত্যি কথা। এই আমাদের পেটুক বাঙালি কি লিখেছে দেখো, আপনি আসার পর ওর মুখটা একটু পরিষ্কার হয়েছে, তার আগে বাপরে বাপ কি ছিল, আর টাইটেল তো পড়াই যেত না, কি নোংরা ভাষা লিখতো। আমি তো এসব জানি না, এগুলো কি সত্যি? এগুলো কি আদেও সত্যি? আমি জানি না কতটা কি। বাবা তাই কি সত্যি তোমরা তাই। আমায় গাল দিতে, তাই কি তোমরা আমায় লিখতে যে আপনি কেন এখানে বসছেন, হ্যাঁ। তাই কি? যাই হোক, ইপসিতা তোমার কথাতে অনেক কিছু ক্লিয়ার যে সন্দীপ আদেও কোনো ভিক্ষা করেনি এবং সে ডিজিটাল ভিখারি নয়, এবং সন্দীপ কোনোদিন ভিক্ষা করতে চায়নি, এবং সে তার উদ্দেশ্য এটা ছিল না। আচ্ছা, কিন্তু ম্যাম তার মানে ওকে ওটা সামনে রেখে ওটাও এই একটা হয়েছে। জন্মদিনটা হওয়ার আগেও কিন্তু আমাদের সোনা বাবার জন্মদিন হয়েছে, যখন সন্দীপ টিন একসাথে ছিল সোনা বাবার জন্মদিন হয়েছে, কই কোনোদিনও তো হাত পেতে কারোর কাছে কি নিয়ে কিছু করতে হয়নি, হ্যাঁ গিফট পেয়েছে বাচ্চাটা, যেরকম যেরকম গিফট পায়, কিন্তু কই জন্মদিনের জন্য তো লোকের কাছ থেকে টাকা তুলতে হয়নি, তো যার টাকা তোলার ইচ্ছা সেই তুলেছে, আর সেটা তুলে ওই আমরা সবটাই নিজে আবার বলেও দিয়েছে যে সন্দীপ কোনোদিনও বলেনি, আবার সব আমি সব করেছি, আমি বলেছি কেন নেবা না, তোমাদের এত ভালো মানুষ ভালোবাসে, একদম কিভাবে সন্দীপের পুরো মাথা মুড়িয়েছে সবই নিজেই বলে দিয়েছে, সবটাই কিন্তু আমাদের সামনে আছে, কিন্তু অনেকে এরম করে রয়েছে ওই কারণ সঙ্গীতা চক্রবর্তীর একটু ইয়ে করতে হবে না, সেই জন্য, আর কিচ্ছু না, বুঝলে, সবাই বুঝবে। ঠিক আছে ম্যাম, আমি নামলাম। হ্যাঁ, একদম একদম, তুমি আমার টাইমটা অনেকটা আচ্ছা কাটিয়ে দিয়েছো মোটামুটি। সবাইকে বললাম টাটা, বাই বাই। থ্যাংক টাটা। ইউ, থ্যাংক ইউ। তো যাই হোক, আমাদের ইপসিতার কথা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল, যেটা একদম খুব যুক্তিসঙ্গত কথা, একদমই তো ঠিক তাই। আচ্ছা, ও, তো যাই হোক, আমি অনেকটা অনেকটা টাইম কাটাতে পারলাম, এবং অনেকে অনেক কথা লিখলেন আপনারা, আমি আস্তে আস্তে ওয়াইটি সম্বন্ধে অনেক কিছু জানতে পারছি। তো সুতরাং খেলা নিশ্চয়ই ঘুরবে, হ্যাপি ফ্যামিলিকে বলবো একটু ওয়েট করতে, একটু ওয়েট করো, এরপর খেলা ঘুরবে। তোমাদের যেটা চাওয়া ছিল সেই চাওয়া পূর্ণ হবে, আশা করছি তোমাদের চাওয়া এবার পূর্ণ হবে। তোমরা যেটা চেয়েছো যে কবে চাকাটা রথের ঘুরবে, এবং রথযাত্রার চাকা উল্টো রথ হয়ে গেছে, উল্টো রথ যেহেতু হয়ে গেছে, সুতরাং ডোন্ট ওয়ারি, আর টেনশন নেওয়ার দরকার নেই। উল্টো রথ পেরিয়ে গেছে, চাকা ঘুরে গেছে, ঠিক আছে? 1 বছরের মধ্যে রথ হয়ে গেছে, উল্টো রথ হয়ে গেল। তো সুতরাং চাকা ঘুরে গেছে, তোমাদের আর টেনশন নেই। আমার যেটা করণীয় সেটা ডেফিনেটলি করব। আর হ্যাঁ, এটুকু বলতে পারি যে একজন মানবাধিকার কর্মী যেটা সত্যি সেটা বলবে এসে, তাতে তাকে নিয়ে কে কি দুটো ওই মিথ্যা কথা বানিয়ে বললো আর একটা করে ডিফামেশনে কেস যাবে, আমি আছি, বলবো, আমি কিছু বলবো। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো, হ্যাঁ, নাও লিঙ্ক। সঞ্জয় বলবে কিছু।
আচ্ছা, সঞ্জয় কিছু বলবে? সঞ্জয় আবার কি বলবে? সঞ্জয় তো কদিন এমন এমন সব অভিনয় করছে, মানে কি বলবো। সঞ্জয়কে বলেছে অভিনয় করতে, তাহলে ওই রকম অভিনয়। ছি 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 ছি, বলবে হ্যাঁ উঠবো, আমি এটা দিলাম, লিঙ্ক দিয়েছি। ও বাপ রে বাপ। বলছে সুচিস্মিতা দত্ত সাহা বলছে ভাই ওঠো ভাই, ওঠো ওঠো। আচ্ছা, যাই হোক, আমার কথা হচ্ছে যে অনেক কিছু অনেক কিছু জিনিস যেগুলো ক্লিয়ার করার দরকার ছিল আমার থেকে। এই ওয়াইটির দর্শক, যারা অনেক পুরনো দর্শক, যারা অনেক কিছু জানে, যে যারা অনেক কিছু বোঝে, তাদেরকে সিরিয়াসলি বলছি, আহ, আমি অন্তত অনেক কিছু জানতাম না, আমারই অনেক কিছু জানা বাকি ছিল। এবং আমি অনেক কিছু মানে অগোছালো ভাবে জানার জন্য, অগোছালো ভাবে জানার জন্য কোনোদিন কারোকে এই ওয়াইটির মধ্যে বলতে পারবে না যে ফোন করে আমি জানার চেষ্টা করেছি। অনেককে ভেবেছি সত্যি। সঞ্জয় আসেনি, আসেনি। বলছে শনিবার লাইভ করলে উঠতাম আমি, কিন্তু এখন উঠতে পারছি না। আমারও তো সময় খুব কম, আমারও তো সময় খুব কম, যার জন্য আমি লিঙ্ক দিলাম, দেখো যদি আসতে পারো। মুখটা ঢেকে, মুখটা একবার দেখে নিয়ে ক্যামেরাটা অফ করে নিও। দাঁড়াও, অ্যাক্ট কন্ট্রোল ভি, তাড়াতাড়ি। মানে সত্যি কথা, আমারও অনেক জিনিস জানার বাকি ছিল, যেগুলো জানতে একটু আমার সময় লেগেছে। তো তার জন্য কি হয়েছে, বিষয়গুলো একতরফা ভাবে তো আর সব জিনিস ঘোরে না, একটু সময় লাগে, একটু কাজ করতে। আর একটা কথা, অনেকে বলছেন এই কোনো গার্ডস নেই। সঞ্জয় আমার শত্রু নয়। তাকে আমার যতটুকু বলার, যতটুকু শিক্ষা দেওয়ার, সুতপা আমার শত্রু নয়। তাকে যতটুকু বলার, যতটুকু শিক্ষা দেওয়ার, সে অলরেডি পাচ্ছে। মুখটা দেখি, সঞ্জয় মুখটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, তো সঞ্জয় এগুলো কি হচ্ছে? ছি, 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 ছি। মানে আমি একদিন তো ভিডিওর মানে বুঝতে পারিনি, ধরিত্রীকে ফোন করলাম, আমি বলছি এটা কি হচ্ছে, ধরিত্রী আমায় বোঝাচ্ছে। ছি 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 ছি, মানে কি বলবো। দেখো, বড় তোমরা অ্যাডাল্টারি এনে দিয়েছো, তোমরা অ্যাডাল্টারি পুরো এখানে পুরো ভর্তি করে দিয়েছো, কিন্তু এমন ভিডিও। আমি ধরিত্রীকে জিজ্ঞাসা করছি এটা কি হচ্ছে, হাসতে হাসতে পুরো দম ফেটে গেছে। ধরিত্রী আমাকে বলছে না দিদি ভাই ওরকম করতে পারে, ভালো অভিনয় করতে পারে, এটা অস্বীকার করার কথা নয়। যাই হোক, বলো তোমার কথা শুনি। তোমার সঙ্গে কথা বললে আমার তো গাছ থাকবে না। তোমার বিরুদ্ধে এত কেস করেছি, তোমাকে এত টেনশনে ফেলেছি, তোমাকে এত যত্ন করেছি, এখনো কেন আমি তোমায় শেষ করে দিচ্ছি না? এটা অনেকের চাওয়া, যে সঞ্জয়কে এবং তার পরিবারটাকে আমাকে শেষ করে দিতে হবে। সঞ্জয়কে ভাই হিসাবে প্রথম দিনে বলেছিলাম, ভাই তুই একটু থাম, আমি তোর কথা নেবো, তোর সঙ্গে বসবো। সেই সঞ্জয় আমাকে চিনতে একটু সময় নিয়েছে, কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে কখনো সঞ্জয়কে শেষ করে দেবো তাকে একদম, মানে আমি কেন এখনো তাকে শেষ করে দিচ্ছি না, এটা অনেকে রিভেঞ্জফুল মেন্টালিটিটা আমার মধ্যে ঢোকানো চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা, যে তাকে শেষ করে দিতে হবে আমাকে। এটা হচ্ছে আমার তাদের টার্গেট ছিল। কিন্তু আমি যখন তাদের ভুলগুলো দেখতে পাচ্ছি, তাদেরকে এসে যখন এখন বলছি, তখন তারা হয়ে যাচ্ছে আমার কথা বাইরে বলে দেবে, আমি নাকি এই করেছি ওই করেছি। তারা সব বাচ্চা সাধু ছিল। ঠিক আছে, এবার তোমার বক্তব্য বলো। তো প্রথমেই আপনাকে নমস্কার জানাই। আর তার সাথে যারা যারা নিচে কমেন্ট বক্সে রয়েছে তাদের প্রত্যেক দিদি বোনেদের, মায়েদের, মাসিদের, কাকিদের সকলকে প্রণাম জানাই। নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তো প্রথমত হচ্ছে, আপনাকে তো আনা হয়েছিলই আমার মুখ বন্ধ করাবার জন্য, আমাকে শেষ করাবার জন্য। ঠিক আছে, মানে নিজেদের পাপগুলোকে ঢাকতে মাঝখানে আপনাকে ঢাল হিসেবে নিয়ে এসে আমার সত্যের মুখ বন্ধ করার চেষ্টা করেছিল। তো প্রথমত বলি, আপনাকে অনেক কিছু দেখানো হয়নি, অনেক কিছু শোনানো হয়নি, শুধু আপনাকে আমার বিরুদ্ধে আপনার কানে মন্ত্র দেওয়া হয়েছে। এ এই করেছে, এ এই বলেছে, এ সেই করেছে। আপনি যদি প্রথম থেকে থাকতেন, বা যারা যারা পুরনো রয়েছে তারা প্রত্যেকজন জানে যে আমি কোনো ক্রিয়েটারকে প্রথমে পোক করতে যাই না। এই যে 49 বলুন, ঠিক আছে, বা এই যে 63 বলুন, এই বিশেষ করে আমি 49 কে নিয়ে বলবো, কারণ এই 49 হচ্ছে প্রথমে হচ্ছে ব্লগ করতো, ব্লগ। ঠিক আছে, এবারে ব্লগ করতে এসে ওর ব্লগ চলতো না, মানে আমরা জানতামও না, চিন্তামও না। তো ব্লগ করতে চলতো না, তারপরে পরবর্তীকালে কি করলো, আমাকে মানে সাপোর্ট দিয়ে, মানে এমন একটা ভিডিও করলো, প্রথম ভিডিও আমাকে ট্যাগ ব্যাক করে ভিডিও করে প্রচুর আব্বি চাপি আমাকে নিয়ে মহান বানিয়ে দিল। হেভি ভালো ভালো কথাবার্তা বললো, ওয়াইটিতে একখানাই শের আছে, একখানাই এই আছে, মারাত্মক ভিডিও করে, দারুণ ভিডিও করে, আমি তো ফ্যান। ঠিক আছে, মারাত্মক ধরনের কথাবার্তা। এবারে দেখলো ট্যাগ করা ভিডিওতে আমার একটা নীতি আছে, আমার যদি কেউ ট্যাগ করে, সেটা যে কোনো ক্রিয়েটার করুক, আমি প্রত্যেকজন ক্রিয়েটারের ভিডিও দেখি। আমি হয়তো কমেন্ট করি না, কিন্তু ভিডিও আমি দেখি, মানে ট্যাগ গুলো আমি দেখি, যে যারা যারা মেনশন করেছে আমি দেখি। তোর ভিডিও দেখেছি, দেখে ওইখানে কোনো রকম আমি কোনো রিপ্লাই দিইনি বা কোনো কমেন্ট করিনি, ঠিক আছে, ছেড়ে দিয়েছি। তারপরে দেখলাম কিছুদিন পর থেকে শুরু করলো আমাকে নিয়ে নোংরা থেকে নোংরাতর ভিডিও। তার আগে একজনকে নিয়ে করা শুরু করেছিল, যেটাকে আপনি জানেন হয়তো, ওই ঘোড়ামুখী চিটিংবাজ ডিজিটাল ভিখারি একখানা। হ্যাঁ, শিক্ষিত পরিবার থেকে উঠে আসা একটা আস্তাকুর, যে পরিবারের সবকিছু নোংরামি বেচছে, প্লাস নিজের পার্সোনাল অনেক কিছু নোংরামো যেগুলো করেছে লুকিয়ে রেখে অন্য অন্য ব্লগারদের নোংরা নোংরা কথাবার্তা বলেছে। তো তাকে নিয়ে ভিডিও করা শুরু করলো 49।
এবারে করছে যা করেছে আমার কোনো অবজেকশন ছিল না যে ও করছিল। করতে কি করলো, এবারে তার সাথে জুড়িয়ে আমাকে নিয়ে নোংরা কথাবার্তা বলা শুরু করলো। ও তো ওর এই হয়, ও তো এর না হয়, কা হয়, যা খুশি বলা শুরু করলো। আমি প্রথম 3 খানা ভিডিও দেখেছি, আমার কাছে কন্টিনিউ মেসেজ আসছে অনেক। দেখুন, ভালোবাসার মানুষ তো সবারই রয়েছে, তো আমারও গুটি কয়েক ভালোবাসার মানুষ রয়েছে, আমারও নিশ্চয়ই একটা ভালোবাসার মানুষের নিশ্চয়ই একটা সার্কেল রয়েছে। তো সেখান থেকে আমাকে সবাই মেসেজ করছে যে এই দেখো এইটা করতে এসছে, তোমাকে নোংরা কথাবার্তা বলছে। তো আমি প্রথম 3টে ভিডিওতে কোনো রিপ্লাই দিইনি, তারপরে একদিন উদ্যম মধ্যম দিয়ে দিয়েছি। তো এবারে হচ্ছে দেখুন, আমি যখন পোক করিনি, তুমি যখন আমায় পোক করছো, তখন তোমার নেওয়ার ক্ষমতাও রাখতে হবে, কারণ তুমি তো রিপ্লাইটাই চাইছো আমার কাছ থেকে। তুমি রিপ্লাইটা চাইছো কারণ জানো তুমি যদি রিপ্লাই আমার কাছ থেকে পাও তাহলে মানুষ তোমার কাছে যাবে, দেখতে যাবে, তারপরে তুমি চিহ্নিত হবে যে হ্যাঁ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মার্কেটে এসছে। আর স্বাভাবিকভাবেই আমি এখানে বলতে চাই, মানে এর আগে দেখেছি, মানে আমাকে নিয়ে হোক কি এই চিটিংবাজ, আমি আমার যেটা মানে মানে আমি যেটা বুঝতে পেরেছি তোমাদের বিষয়টা কোথায় সমস্যাটা হয়েছে বলতো, মানে তোমরা প্রত্যেককে শত্রু ভেবে নিয়েছিলে। মানে কেন হয়েছে, শত্রুতাটার কারণও আছে কিছু। এখানে কন্ট্রোভার্সির নামে অরিজিনালি সত্যিকারের কন্ট্রোভার্সি একদমই হয়নি। এখানে প্রত্যেকের কাছে কাটাছেঁড়া হয়েছে। যেমন ধরো আজকে আমি বলছি, আমি আমি কি কাজ করি কিছুটা হলেও তুমি আন্দাজ করতে পেরেছো, কারণ তুমি অনেক জায়গায় গেছো এবং তুমি বুঝতে পেরেছো আমি কাজটা কি করি। দেখো, যতক্ষণ না আমার পরিচিতি লাভ হবে ততক্ষণ কিন্তু আমাদের কোনো নিজস্ব আইডেন্টিটি তৈরি হবে না। আজকে সঞ্জয় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে কিন্তু এখন যে ভিডিওগুলো করছে সেই ভিডিওগুলোর কিন্তু এখন নেওয়া যাচ্ছে, কারণ তাতে অনেকটা বেশি মানে কি বলবো, শব্দ চয়নে প্রচন্ড পরিমাণে পরিবর্তন এবং অ্যাক্টিং বেশি, যেটা দেখলে মানুষ পাগল হয়ে যাচ্ছে, হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে মানুষের। ঠিক আছে, তুমি আমাকে নিয়েও করেছো, কখনো প্লেট দেখিয়েছো, কখনো আচ্ছা আমাকে জুতো দেখিয়েছো, আমার তাতেও কোনো রাগ হয়নি, কারণ দেখো না আমি আপনাকে দেখাইনি, আমার শত্রুপক্ষ যে ছিল, শত্রু ছিল, আমি তাকে দেখিয়েছি। ঠিক আছে, এবার বলি শোনো, আমার কথা শোনো। তো আমার কথা হচ্ছে এগুলো চলতে থাকে, এগুলো নর্মাল জিনিস। কিন্তু ধরো আজকে যে মেয়েটা, যেটা তুমি একদিন বলছিলে মা করে যে মেয়েটাকে বলছিলে, একদম সত্যি কথা, আজকে যদি ওই মেয়েটাকে এত পরিমাণে ব্লেম দিতে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, সেই সময় একজনকে তো খাওয়াতে হবে। দিদি, প্রত্যেকটা পরিবার একটা লিমিট থাকে, একটা লিমিট অবধি কাউকে কন্ট্রোভার্সি করার লিমিট থাকে। আমি সেই মেয়েটাকে এমন ভাবে মলেস্ট করছি, তার নামে যাচ্ছে তাই বদনাম লাগাচ্ছি, মিথ্যাচারিতা করছি, তারও তো একটা নেওয়ার ক্ষমতা রয়েছে। এবং সেটা কি বাই ফোন কল, ফোগলা আমাকে গুটি কত কল রেকর্ডিং পাঠালো, তার মানে আমাকে পাঠালো, আরেকজনকে পাঠালো যার সাথে কথা বলালাম, সে সেটা বাংলাদেশ থেকে এখানে বাজাচ্ছে, আর এখানকার থেকে ভিডিও হচ্ছে যে ওই মেয়েটার আরো 3টে ছেলের সাথে সম্পর্ক আছে। আরে আমার কি দরকার আছে সেই কথা কল রেকর্ড? এমনও তো হতে পারে সেই কল রেকর্ডের গুরুত্ব কি আছে, অথেন্টিসিটি কি আছে। আজকে যদি কল রেকর্ড গুলো শোনানো হয়, তার অথেন্টিসিটি কি আছে, যে এই কথাটা ওইখানে বলেছে, ওই মেয়েটি বলেছে, বা ওই মেয়েটি ওই ছেলেটির সাথে সম্পর্কে আছে। আর আমার আরো একটা জিনিস বোঝার আছে, যেখানে লিগ্যাল অ্যাকশন চলছে সেখানে সেই মেয়েটাকে নিয়ে একটা সময়ের পর থেমে যেতে হবে, সবাইকেই থামতে হবে, যে সেখানটা লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে লড়াই চলছে, এতদূর পর্যন্ত বলা গেছে, আর বলা যাবে না, এরপর আমাদেরকে অন্য কন্ট্রোভার্সি জোনে চলে যেতে হবে, অন্য টপিক। আরে আউট অফ দ্য ট্র্যাক, মেয়েটা কোথায় থাকছে, তার বাড়ি কোথায়, সে কোন রাস্তায় ঘুরছে, সে কোন হোটেলে খাচ্ছে, তাদের প্রাইভেসি, কোন ট্রেনে উঠছে, মানে সবই এখানে কন্টেন্ট। মানে এই যে আমি বলছি, এগুলো তো কন্টেন্টের পার্ট না করে পরিবারগুলোকে সুস্থ রেখে বাঙালি জাতি এরপর এই কন্ট্রোভার্সি জোনটাই অ্যাভয়েড করে দিয়ে যত রাজ্যের ক্যাচরা ফটির লোকেরা এখানে দেখবে, বাকিদেরকে কেউ দেখবে না। আর আমি তো বলেছি যার যা কোয়ালিটি আছে সে সেই আমি তো দেখি অনেকে ভদ্র মানে কন্ট্রোভার্সি করে, তাদের ভিউজটা হয় না। যেরকম ওই একজন রয়েছে সামথিং ওয়ার্ল্ড অফ মামুন বলে, ঠিক আছে, ওই দিদিটি ভালো ভিডিও করে, তারপরে মহুয়াদি ভালো ভিডিও করে, তারপরে আমাদের কি বলে এই অপুর সংসার দিদি ভালো ভিডিও করে, ঠিক আছে, সুলতা দি কোনো মুখ ভাষা খারাপ করে না, কিন্তু এখন যেহেতু উল্টো পাল্টা করছে, পাবলিক যতই নোংরা দেখাবে ততই পাবলিক খেতে আসবে। আর এই নোংরা পাবলিকের জন্য নিজেরা নোংরামিতে নামবো, এই মানসিকতা রেখে রোজগার করতে হবে, এই মানসিকতা থেকে সবাইকেই পিছিয়ে আসতে হবে, একদিন না একদিন। আজকে তুমি পিছিয়ে এসেছো, 2 দিন পর সুতবাও পিছিয়ে যাবে, 3 দিন পর এরাও পিছিয়ে যাবে, কিন্তু তোমাদেরকে একটা লিমিট পর্যন্ত, এই যেমন আজকে আমি তোমায় বলছি, তুমি বুঝতে পেরেছিলে যে আমি কি কারণে হরিদেবপুর থানাতে কেসটা করেছি, কিন্তু সামহাও কোথাও তুমি তাকে বাঁচাতে গেছো, বাঁচানোর পরেও তুমি তার কাছ থেকে মাছ খাচ্ছ, তোমাকেই ফাঁসানোর চেষ্টা চলছে, তোমাকেই আরেকজনের সঙ্গে হাত মিলিয়ে আবার একবার তোমাকে অন্যদিকে গেম খেলে ফাঁসাবার চেষ্টা চলছিল, যেটা আমি করতে দিইনি। আবার একবার চেষ্টা করছিল, তুমি তাকে হরিদেবপুরে বাঁচাতে গেছিলে। আমার তো মেন বক্তব্য হচ্ছে, একটা মেয়েকে মানে যে থালায় তুমি খেলে, যে মেয়েটাকে নিয়ে তুমি সাপোর্ট দিলে, তুমি তার পেছনেই তুমি রাজনীতি খেলছো, তুমি গটআপ সেটআপ করে ফোগলার সাথে সেটিং ফিটিং করে তুমি আবার যাতে কন্ট্রোভার্সি তৈরি হয়, তার বিরুদ্ধে নোংরা থেকে নোংরাতর জিনিস তুমি বের করা শুরু করলে। আমার তো ব্যাপারটা হয়ে গেছে এখানেই প্রবলেম, যে তুমি ওইরকম নোংরামোটা করবে কেন। ওইটাতেই তোমার নজর, ঠিক এক্স্যাক্টলি ওই জিনিসটা এখন বাচ্চার বাবার সাথে আরো একজন করার চেষ্টা করছে।
বুঝে গেছে? আর এই জায়গাগুলোই অ্যাভয়েড করতে হবে যে আমরা ওই কন্ট্রোভার্সি টেনে আনবো আর তাদেরকে কাদায় চোবাবো, চুবিয়ে তারপর যা খুশি মুখ দিয়ে বলবো, সেটা তো হতে পারে না। পরিবারগুলোকে তো বাঁচতে দিতে হবে। আমায় দেখুন তো, আমি ওই বাচ্চার মাকে, মেয়েটাকে বোনের মতো ভালোবেসেছি, আমি সাপোর্ট দিয়েছি, আমি এখনো ওকে সাপোর্ট দিই, ভবিষ্যতেও সাপোর্ট দেবো, কিন্তু আমার মুখ থেকে কোনোদিন ওর বিরুদ্ধে কোনো কথা শুনেছেন? কারণ সেরকম কোনো জায়গায় করেনি, ও বলার মতো আমার জায়গায় দেয়নি। আর আমি কেন বলবো ওকে, কেন বলবো যখন যার মধ্যে আমি কোনো কিছু পাইনি? একটা দেখুন, পরিস্থিতির মধ্যে এসে মানুষে অনেক কিছু করে ফেলে, একটা চাপের মধ্যে এসে মানুষ অনেক কিছু করে ফেলে। ও কিন্তু ওই ঘর থেকে বেরাবার আগে কিন্তু, মানে যেদিন থেকে ওই ফোনের চ্যাটব্যাট পেয়েছে তার আগে পর্যন্ত কিন্তু ফোগলার সাথে কোনো কিছু ছিল না ওর। বেরিয়ে যাবার পরে যখন ও দেখলো বাবা মায়ের বাড়িতেও ঠাঁই পাচ্ছে না, তখন ওকে পরিস্থিতির চাপে কোথাও একটা উঠতে হলো। আর এই পরিস্থিতিটাকে ওই মেয়েটাকে প্রত্যেকজন কাজে লাগিয়েছে, নিজের ইউটিলাইজ করার জন্য ওকে প্রত্যেকজন কাজে লাগিয়েছে। মানে ওকে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, বুঝতে পেরেছেন তো? যে কোনো মানে পার্সনই ওকে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। এই হয়ে গেছে ব্যাপার। এবারে বড় ভুল ছিল, শোনো, মেয়েটির বাবা মা, এক্স্যাক্টলি যদি বোঝাতে পারতো। ঠিক থাকতো। আজকে যেটা করেছে মেয়েটার বাবা মা, মেয়েটাকে যে বাইরে পাঠিয়ে দিয়েছে, দুনিয়া দেখতে দিয়েছে, সেই কন্ট্রোভার্সি থেকে অনেক দূরে গেছে, ভালো ভিডিও করছে, টোটাল ব্লগিং করছে, কোনো কন্ট্রোভার্সি ছোঁয়া নেই। এই যে নোংরা লোকেদের সাথে থাকতো, এই যে নোংরা ছেলেটার সাথে থাকার জন্য তাকে আলাদা ফ্ল্যাটে নিয়ে যাওয়া, এগুলোও কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। তার পরিবারও কিন্তু খুব একটা ভালো তাকে গাইড করেনি। এটাই বলে না, যদি কাছে কেউ ভালো বুদ্ধি দেওয়ার মানুষ না থাকে তখনই দেখবেন আপনি ভাসবেন। তো এইটা হচ্ছে ব্যাপার, মানে কেউ যদি ভালো একটু বুদ্ধি দিয়ে আগলে রাখতে পারতো তাহলে ঠিকঠাক থাকতো সেই সময়, ঠিক আছে, অনেক বাজে জিনিসের থেকে বেরিয়ে আসতে পারতো। তো যাই হোক, যেটা বলছিলাম ওই 49 কে নিয়ে দিদি, এবারে আপনাকে তো আমার ব্যাপারে অনেক কিছু বলেছে। হ্যাঁ, পরে কথা হবে, এটা নিয়ে আমি এখন এখানে কথা বলবো না। উঠেছে যখন কথাটা, একটা আমি আমার কানে এসে গেছে, হ্যাপি ফ্যামিলি আমাকে একটা ভিডিও টোটাল এক্স্যাক্টলি ওইটাই। আমি এইখানে কোনো কথা নয়, এখন ইভেন যে নিয়ে গেছে আপনাকে, ওকে আপনার কাছে গিয়ে কানে মন্ত্র দিয়েছে যে সঞ্জয় এই করেছে, সঞ্জয় এই করেছে, সে বরঞ্চ আমার থেকে 10 গুণ বেশি খিস্তি কাউরি দিয়েছে তাকে। আমি তো খিস্তি কাউরি দিবি, আমি তো শুধু প্রমাণগুলো তুলে এনে দেখিয়েছি, এই দেখুন কি নোংরামো করছে, ঠিক আছে। আর আমার জানেন, আমার প্রমাণ পেলেই তখন সবার মাথা খারাপ হয়ে যায়। যেরকম আপনাকে যে চালাবার চেষ্টা করেছিল, তার প্রমাণ ভাবুন, একটা মেয়েকে, একটা বাচ্চা মেয়ে যে ওর মেয়ের বয়সীর থেকেও ছোট, সেই মেয়েটিকে শেখাচ্ছে তুই প্রেম মানে পরকীয়াতে লিপ্ত হয়ে প্রোটেকশন নিয়ে কাজ কর। কে শেখায়? কে এরকম জঘন্য জিনিস একটা বাচ্চা মেয়েকে শেখায় নিজের কন্টেন্টের জন্য? যে তুই কোনো বাবা মাকে নিজের কথা বলবি না, মনের কথা, ভাই প্রেম পীড়িত করছিস, পরকীয়া করছিস, সেগুলো তুই বলবি না, তুই লুকিয়ে রাখবি। এগুলো কারা শেখায়? এগুলো শুধুমাত্র একটা কন্টেন্টের জন্য একটা পরিবারকে ছিন্ন ভিন্ন, একটা মেয়ের জীবন নিয়ে বা একটা ছেলের জীবন নিয়ে চিনিমিনি খেলা যায় এইভাবে? আপনি তো শুনেছিলেন যেটা আমি রিভিল করেছিলাম, তখনই তো চাপটা বেড়ে গেল। কারণ একটা মেয়েকে ওরকম কে শেখায়? ওরকম একটা বাচ্চা মেয়ে নিজের মেয়ের থেকে বাচ্চা। আমার কথা হচ্ছে যে তুমি আমাকে ওই এভিডেন্সটি দিও, কারণ আমি একটা এভিডেন্স পেয়েছিলাম যে নিউটন একজনের মেসেঞ্জারে গিয়ে ওই লিঙ্কটি প্রোভাইড করেছিল, যার জন্য একটা কেস হয়েছিল বেলুর থানায়, ঠিক আছে। তো আমি চাই ওই জিনিসটাই, যে সিরিয়াসলি কিভাবে ওটা ক্রিয়েট করা হয়েছিল এবং আইডি না হলে কি করে ক্রিয়েট করা যাবে। মানে আমি যদি না চাই তাহলে তো আর আমার ওই সাইটে গিয়ে নাকি ওইভাবে ইয়ে করা যায় না। না, ওই সাইটের কথা হচ্ছে না। দেখুন, মেন হচ্ছে যেটা হচ্ছে ওই ডেটিং অ্যাপস, যেটা ডেটিং অ্যাপস নিজে ক্রিয়েট না করলে হবে না, ওখানে নিজের ফটো দিতে হয়। মানে ক্যামেরা খুলবে, আমি শুনেছি যারা যারা ওখানে রয়েছে তারা বলেছে, তারাও ভিডিও করেছে অনেকে, যে ওখানে ক্যামেরা খুলবে, নিজের ফেস প্রোফাইল দিতে হবে, তবে ওটা অ্যাক্টিভ হবে। কিন্তু ওই যে বাজে সাইটের কথা বলছে, ওইখানে কে কি ভিডিও ঢুকিয়েছে সেটা জানি না, কে কোথেকে। দেখুন, ওখানে তো বলছে নর্মাল ভিডিও ওখানে ঢুকে রয়েছে, কোনো নোংরা ভিডিও নেই, তার কিন্তু কোনো নোংরা ভিডিও ছিল না। কিন্তু কে ঢোকালো ওখানে, কেনই বা পাওয়া গেল ওখানে? তো সেই লিঙ্কগুলো নিয়ে তো তখন সেইগুলো নিয়ে ইনভেস্টিগেশন করার দরকার ছিল। যখন বলা হলো যে এই ডেটিং অ্যাপসটা কার ছিল, তুমি যাও, তোমার কাছে লিঙ্কটা দেওয়া রয়েছে, তুমি তো লিঙ্ক নিয়েছো, তুমি লিঙ্কটা নিয়ে যাও, এগুলো দেখো কার কাছে রয়েছে, তখন কিন্তু যায়নি। উল্টে একটা কমিউনিটি পোস্ট দেওয়া হলো যে আমি টপকে যাবো, পটলডাঙ্গা পার করবো বলে ফোনটাকে বন্ধ করে লুকিয়ে রাখা হলো, কারোর সাথে যোগাযোগ করা হলো না। কিন্তু তার দুদিন পরেই দেখা যাচ্ছে নর্থ বেঙ্গলে ঘুরতে যাচ্ছে। এই নর্থ বেঙ্গলে ঘুরতে যাওয়ার ডেটও কিন্তু আগের থেকেই ফিক্সড হয়েছিল, সেটাও নিজের ভিডিওতেই বলেছিল যে এই দিনকার নর্থ বেঙ্গল ঘুরতে যাবো। বুঝতে পারছেন? মানে প্ল্যানিং প্লটিং করে মানুষকে মিথ্যে গল্প শোনানো, যেই ফেসে যাচ্ছে, যেই সত্যি মানুষের কাছে চলে আসছে, তখন নিজেকে কি বলবো, আমি কি বলবো, আমাকে অত্যাচারিত করা হয়েছে, আমি অত্যাচারিতা, ঠিক আছে, আমার উপর অত্যাচার হয়েছে, এরকম ভাবে মানুষকে বোঝাতে নেমে পড়ে অনেকে। যাই হোক, আমার ওইগুলো একটু লাগবে, আমি দেখবো দিদি, কারণ যদি আমি ওটা সেভ করে থাকি বা যার কাছে ছিল সে যদি রাখে তো আমি জোগাড় করবো। বরঞ্চ তার রাখার দরকার, এইটা তো তার সেভ করে রাখার দরকার ছিল, যে এটা করতে গিয়ে এসছে আমি সেভ করে রাখি। একদম একদম আমাকে ওই জায়গাটা লাগবে, যে ওই জায়গায় ক্রিয়েট করতে গেলে আইডি, আমাকে যেটা ইয়ে বলেছে আর কি, হ্যাপি ফ্যামিলি যে ভিডিওটা করেছে, তাতে একদম একটা পয়েন্টে আমি খুব ক্লিয়ার হয়ে গেছি যে ওইটা পাওয়ার পর আমি যখন বেলুর থানায় যাই, যে একজনের মেসেঞ্জারে ওটা পাঠানো হয়েছিল, সে পাঠিয়েছিল, নিউটন পাঠিয়েছিল কারো মেসেঞ্জারে, তো আমি ওই স্ক্রিনশটটা দিয়ে একটা এফআইআর করাই। ওটা তো ওই এখন নতুন ডিজিটাল রিকারিং অ্যাকাউন্টেই পাঠিয়েছিল। সব জানি আমি সব জানি।
আমার কথা হচ্ছে যে আমি এটা জানতে চাইছি যে সত্যি ওই ডেটিং অ্যাপে, কারণ আমি বলছি আমরা একটা কিছু জিনিস পেয়েছি যেটাতে আমি রানাঘাট জুরিসডিকশনে কমপ্লেনটা করেছিলাম, যার জন্যই অ্যাডিশনাল এসপি সাহেব মুখ খুলেছিলেন এবং আমরা সব মিডিয়া দিয়েই কভার করিয়েছি। উনি খুব খুশি হয়েছেন। আমি তো সাইবার ক্রাইমের উপর টোটালটাই কাজ করে যাচ্ছি, যেখানে আমরা কিছু চ্যাট দিতে পেরেছি যারা রাতের বেলাতে বা সারাটা দিন গেম খেলার নামে ওই অ্যাপগুলো খুলে, ডেটিং অ্যাপগুলো খুলে ওর ভেতরে আমরা লোক ঢুকিয়ে দিয়েছিলাম এবং ওই গ্রুপের স্ক্রিনশটগুলো আমরা পেয়েছি, সেগুলো সবই জমা করেছি এবং সেই ডেটিং অ্যাপটা নিয়ে আলোচনা চলছে। তো আমাকে কিছু জিনিস আমাকে ক্লিয়ার করার জন্য আমাকে একটু হেল্প করে দিতে হবে, যাতে করে আমি এই জিনিসটা নিয়ে আরো একটা পদক্ষেপ নিতে পারি। আমাকে এই জায়গাটা একটা হেল্প করে দিতে হবে, কারণ এই সমস্ত জিনিস আমার কাছে নেই আর এইগুলোই আমার লাগবে। আরেকটা কথা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, যেহেতু তুমি আমার লাইভে এসছো, তোমাকে ভাই হিসাবে আবার আমি বলবো, দেখো কেউ আমরা শত্রু নই, তোমরা কেউ কারোর শত্রু নয়, এখানে তোমাদের কেউ কারোর শত্রু নয়। আমার উদ্দেশ্য একটাই ছিল, এখনো সেই উদ্দেশ্য নিয়ে আমি বলছি, সেটা হচ্ছে যে তোমরা অ্যাটলিস্ট প্রত্যেকের মর্যাদা রেখেই ভিডিও করবে। তুমি একজন পুরুষ মানুষ এবং ছেলে, আজকে পুরুষের দিকে আঙুল তোলাটা খুব সহজ, সবাই পুরুষের দিকে আঙুল তোলে, আমিও তুলবো, কারণ আমি নারীবাদী, নারীদের পক্ষ নিয়েই বেশি কাজ করি। তো এখন আমার কথা হচ্ছে যে এখানে শত্রুতার লেভেলটা এমন একটা লেভেল ক্রস করে গেছে যেখানে হাতায় পেলে খুনতাতে চাই না, মানে প্রত্যেককে ছিঁড়ে খাবো, তাতে যে যাকে যেভাবে পারি। আমি বলবো যখন দেখা গেছে যে একজন শাস্তি পাচ্ছে, তখন বাকিরা আনন্দ করছে, মস্তি করছে, এনজয় করছে, খুব করেছে। আজকে তাদের দিকে যখন আমি ঘুরে গেছি, তখন এটা বুঝতে হবে সবাইকে যে একদিন আমাদেরও পালা আসবে, আমাদেরকেও শাস্তি পেতে হবে। কারণ একতরফা ভাবে সঞ্জয় আর সুতপাকে আমি টার্গেট করতে পারি না। কিন্তু এখানেও আমার একটা অবজেকশন আছে, সেটা হচ্ছে সুতপা সঞ্জয় দুজনেই আস্তে 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 এবার থেমে, কারণ যা ঘোড়া ঘোড়া করে তুমি ঘোড়ার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছো, ঘোড়া বোধহয় আর মানে তোমাদের মিথ্যে মিথ্যে এবার মিথ্যে নোংরামো চললে আমার ভিডিও চলবে। না না, যে ভিডিও টু ভিডিও দেখে করো, ভিডিও টু ভিডিও দেখে করো, কিন্তু ঘোড়ার ওকে একটু মারতে দাও, ওর সংসারটা হোক, এটাই চাও সবাই। আর আর কি বলবো, তোমরা সবাই সবার সাথে শত্রুতা কমিয়ে প্রত্যেকে একটা কি বলবো ইউনিট হিসাবে, তোমাদের কন্ট্রোভার্সি জোনটা একটা ইউনিট হিসাবে প্রত্যেকেই শুধুমাত্র পার্সোনাল কাটাছেড়া রিভেঞ্জ না নিয়ে নতুন নতুন কিছু জিনিস নিয়ে ভিডিও করা শুরু করো, এটুকু আমার রিকোয়েস্ট তোমাদের কাছে রইল। আমি তো নতুন নতুনই করছি, ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন করো, তোমাদের অভিনয়, তুমি তো ভালো অভিনয় করতে পারো, তো তুমি তো বহু অভিনয় দেখাও, তো ওই নানা রকম আসছে বাজারে, কত রকম তো বাজারে চলছে, সেগুলো নিয়ে আস্তে আস্তে তোমরা এক্সপেরিমেন্ট করো এবং ভিডিও বানাও। তবে আর আর বেশি পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জন্য আমার মনে হয় না সবাই ওই ভিডিওতে নেমে কোনো লাভ হবে। যতবার মাকে বউকে বাচ্চাকে টানবে, ততবার তো আমি ওরকম করে ফুটো করে দেবো, কলসি। এর বেশি আমি আর কিছু বলবো না কাজে, এই ভিডিও নিয়ে আমি কিছু বলবো না, শুধু এটুকু বলবো ভাই এবার থামো। অনেকে লিখছে এখানে কষ্ট পাচ্ছে, বলতে আমাকে ছাড়া কিছু মানুষ খোড়া, শুধু তোমার এখানে লিখছে, বলতে আমাকে ছাড়া কিছু মানুষ খোড়া, একদম সত্যি তাই। ওকে এবার একটুখানি শান্তিটা, কারণ ও অনেক কষ্ট পাচ্ছে, তুমি তো জানো না, প্রচুর কষ্ট পাচ্ছে, সেটা আমি অন্তত জানি। মানে যা চাপ তোমরা দিয়েছো, যে তাতে করে ওকে অন্তত এবার একটু ছাড়তে হবে, সবাইকে একটু স্পেস ওকে দিতে হবে। এবার একটু ব্যক্তিগত পরিসর থেকে বেরিয়ে, আমার মনে হয় কি ওয়ার্ল্ডে কত কি ধ্রুব রাঠি দেখছিলাম মোদির বিরুদ্ধে এত ভালো ভালো ভিডিও বানায়, ধ্রুব রাঠি কত বড় ইউটিউবার, সে আজকে দেখলাম অ্যালকোহল নিয়ে 3 দিন আগে একটা ভিডিও বানিয়েছে, যে অ্যালকোহল যারা কনজিউম করে কি কেন করে, তার খারাপ কি ভালো কি। তুমি তো অনেকের অ্যালকোহল খাওয়া দেখতে পেয়েছো, ধরেছো, অনেকের অ্যালকোহল নিচ্ছে কিভাবে দেখতে পাচ্ছ। তুমি প্রথম তোমার ভিডিও থেকে অনেক জিনিস রিভিল করে নিয়ে চলে আসছো, তোমরা এত সুন্দর কাটাছেড়া করতে পারো, মানে কি বলবো, ডিটেক্ট সত্য উন্মোচন করছি। তো এই সত্য উন্মোচন দেখে অনেকের গাত্র দহন হয়, অনেকে তখন নিতে না পেরে বলতে থাকে যে আমাকে ছাড়া চলছে না। ঠিক আছে, কারণ আসলে হচ্ছে যদি কেউ বাজারে বিক্রি হওয়ার জন্যই রাস্তায় বেরায়, তাহলে তো যে কেউ কলামূলের দরেই বিক্রি করবে। তো কেউ যদি কলামূলের দরে বিক্রি হতে চায়, তাহলে তো মানুষ বিক্রি করবেই। হ্যাঁ, এটা উচিত হয়নি, সুতরাং উচিত হয়নি ওগুলো দেখানো। ব্যক্তিগত পরিসরটাকে কমিয়ে, ব্যক্তিগত পরিসরটাকে এখানে যতটা পারবে কম করে। আমি নিজে নোংরা হয়ে অন্য মহিলাদেরকে মলেজ করি কি করে? আমি নিজে নোংরামি করে ব্যাকগ্রাউন্ডে লুকিয়ে রেখে অন্য মেয়েদেরকে নিয়ে মাতাল মাতলা, এমনকি বেচুকেও চুল্লুখোর যা খুশি বলে দিই কি করে? একটা তো স্ট্যান্ডার্ড থাকতে হয় না। আমি যদি নোংরা হই, নোংরামি করে বেড়াই ব্যাকগ্রাউন্ডে, আর সামনে মুখোশ লাগিয়ে এসে পাবলিককে অন্য খাবার খাওয়াই, তাহলে সেটা তো একটা রেপুটেশনের ব্যাপার হয়ে যায় না? না না, এটা তুমি একটুখানি করে ওইটা একটু করে বুঝিয়ে বলো, আর কড়া করে বলো না, ও খুব কষ্ট পাচ্ছে। আর তবে তোমাকে বলবো, তুমিও আর মহিলাদের এই যে মহিলা মহল, যেখানে এত কন্ট্রোভার্সি, মহিলা বলে কিছু নেই দিদি, এখানে মহিলা বলে কিছু নেই, এখানে ক্রিয়েটার, সবাই ক্রিয়েটার। এখানে ওইরকম ভাবে ভাগ করা যাবে না। ক্রিয়েটার যেরকম রোস্টারদের মধ্যে দেখেছেন কি, যে মহিলা বলে মহিলা রোস্টার, ছেলে রোস্টার ইজ রোস্টার, ব্লগার ইজ ব্লগার। এটা তো অস্বীকার করার জায়গা নয় যে কন্ট্রোভার্সি জোনের নাম করে, হ্যাঁ একদম এটা সত্যি কথা, ব্যক্তিগত তথ্যগুলোকে নিয়ে
ভীষণ ভাবে কাটাছেড়া। সঞ্জয়ের মা যেমন মা মেয়ে অ্যাটাক হয়েছে, তেমনি আবার ওই দিক থেকে দেখতে গেলে তোমরা যাকে সুতপাকে মানে তারও বর শ্বশুর শাশুড়ি তাদেরকেও অ্যাটাক করা হয়েছে। আবার ওই দিক থেকে যাকে আমরা কিমা দিদি বলছি তারও তো মেয়ে বর বাচ্চা সবাই অ্যাটাক হয়েছে। এবার বলছি কি এবার কি এটা থেকে বেরিয়ে এসে একটা বন্ধুত্ব আমি রাস্তাটা ওরম বানাবো কেন? দেখুন তো, আমি তো সুলতা দি তো আমাকে নিয়ে অ্যাটাক করে না, আমার ঘর বউকে। মুনমুন দি তো অ্যাটাক করে না, অন্য যে ক্রিয়েটাররা রয়েছে তারা তো অ্যাটাক করছে না। তো অ্যাটাকটা করলে তখনই তো অ্যাটাকটা খাবেন। অ্যাটাকটা রাস্তাটা ওই গর্তটা বানাচ্ছেন বলেই তো রাস্তাটা হচ্ছে। একটা জিনিস শুনুন দিদি, একটা জিনিস শুনুন, আমি একটা কথা বলি। এই লাস্ট হচ্ছে এই যে নতুন ডিজিটাল ভিখারি যে অসুস্থতার নাম করে টাকা তুললো, ওর ঘরের লোককে কিন্তু অনেকদিন ধরে আমি কিচ্ছু বলতাম না। ও কি করলো, ওই ফোগলার লাইভে উঠে গিয়ে আমার বউকে নিয়ে বাজে একটা কমেন্ট করলো। যে ফোগলার লাইভে গিয়ে আমি ফোগলাকে ভালো করে জোতাচ্ছিলাম, সেই ফোগলার লাইভে গিয়ে হুট করে একটা বাজে কমেন্ট করলো আমার বউকে নিয়ে, যে ওর ঘরের মালটা তো ভালো জিনিস। তো তাহলে কি বললো, কি বোঝালো? তার মানে জায়গাটা সে তৈরি করলো। তাহলে সে যদি আমার গর্ত রাস্তাটা করে দেয়, তাহলে আমি তো সেই রাস্তাতেই চলবো। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি অস্বীকার করছি না, এখানে তোমরা কেউই পার্সোনাল অ্যাটাকের শিকার হওনি সেটা নয়। প্রত্যেকে হয়েছে এবং প্রত্যেকে আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি যে দেখো এবার যদি ব্যক্তিগত পরিসরগুলো কমিয়ে দিয়ে মানে ব্যক্তিগত পরিসরগুলো কমিয়ে দিয়ে এবার যদি প্রত্যেকের মা বোনেদেরকে সেফ রেখে যদি নিজেরা ভিডিও করতে পারো, আমার মনে হয় সব থেকে ভালো হবে। এবার অন্তত শান্তিতে ঘুম হবে, নিজেদের জীবনগুলো ভালো হবে, বেটার হবে। আমি এর বেশি আর কি সাজেস্ট করবো? তোমরা অনেক অনেক বেশি এই জগতে তোমরা অনেক বেশি ক্যাপাবল। তাই আমার রিকোয়েস্ট তোমাদের প্রত্যেকের কাছে থাকলো যে তোমরা অন্তত প্রত্যেকের ব্যক্তিগত পরিসরটাকে কমিয়ে দাও, ব্যক্তিগত জীবনগুলোকে এখানে নিয়ে কাটাছেড়া কম হোক, বন্ধুত্ব তৈরি হোক, সবাই বন্ধুত্বপূর্ণ ভিডিও বানাও। এবং যেগুলো আরো কন্ট্রোভার্সি দিচ্ছে, জগৎটা তো অনেক বড়, সেই বড় বড় জগতের কন্ট্রোভার্সি নিয়ে এসে এখানে নিয়ে এসে দাও না একটা করে ছুড়ে, একটা ব্লগারকে ছুড়ে দাও না। যারা এই যে একটা মেয়ে বলছে পূজা নাম, সেও নাকি ওই টাকা তুলছে। তো তোমরা যদি সবাই মিলে বলো, তাহলে তো ওই মেয়েটা এক টানা যে টাকা তুলে বড় লোক হচ্ছে, তাকে তো আটকানো যায়। ক্যান্সারের নাম করে টানা টাকা তুলে যাচ্ছে। তোমরা যদি সবাই সেই মেয়েটাকে ধরো, সেই মেয়েটা এই যেমন একটা সময় তোমরা এই জায়গা থেকে যেমন টাকাটা আটকাতে পারছো কিছুটা হলেও বলে ক্রাউড ফান্ডিং করা, এটাকে তোমরাই আটকাতে পারো। তোমরা দেখো না, সবাই যদি আবার নতুন করে ভাবে, নতুন করে সমাজটাকে তৈরি করো। আমার রিকোয়েস্ট, আমার এর বেশি তো বলার কোনো জায়গা নেই। টাকা আটকালে টাকাটা তুলবে কে? ওদেরকে আটকাতে হবেই তোমাদেরকে। এখানে টাকা যারা তুলছে তারা মনে হয় আপনার টাকা আটকাবে? তারা তো আরো চাইবে এই লাইনে আরো অনেকে আসুক। আরে তোমরা বললে আটকাবে এবং অনেক বড় সারা ফেলেছো তোমরা। যে এই ওই জন্য তো আমি দুটোকে ধরেছি, দুটো ডিজিটাল ভিখারিকে, যাতে আটকাতে পারি। যাই হোক, আমি দেখুন দুটো ডিজিটাল ভিখারিকে পেয়েছি, আমি দুটো ডিজিটাল ভিখারির এগেইনস্টে আমি মাঠে রয়েছি। ঠিক আছে, বাকি তৃতীয় চতুর্থ যারা আসছে সেগুলোকে আপনারা দেখে নিন। তুমি এবার একটু থামো, এবার এরা হাসাচ্ছি ভাল লাগছে না? না হাসছি কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যেন সত্যি কথা বলতে কি, দেখো যতই বলি না কেন দিন শেষে আমরা তো মানুষ। তাই আমি সবাইকেই বলবো, তোমাদের সবারই কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এবার একটু থামো। সবাই বন্ধু তোমরা, তোমাদের কন্ট্রোভার্সি জোনটা আরো ভালো হোক, এই আশা আমি রাখছি তোমাদের কাছে। আর যারা এই ডিজিটাল কোনো ভিখারিপনা করবে, যাদের ক্ষমতা আছে, তাদেরকে আটকাতে তোমাদের সবাইকেই হবে, একসঙ্গে নামতে হবে সবাইকে। আমি তো নেমেছি ওই জন্য দুটোর বিরুদ্ধে, আমি লাইনে রয়েছি, প্রত্যেক দিন থাকবো লাইনে। দুটো ডিজিটাল ভিখারিকে আমি বুঝে নেবো। কোনো রকমের কোনো ভিখারিপনা ইউআইটি তে চলবে না, সোশ্যাল মিডিয়াতে চলবে না। কোনো নোংরামো ক্যাজরামো দেখালেই আমি বিরোধিতা করবোই। হ্যাঁ, ব্যাস নোংরামো ক্যাচরামো দেখালে তবে করবে, তার আগে বলো না প্লিজ, তার আগে বলো না, এটুকু রিকোয়েস্ট। প্রত্যেক দিনই তো নোংরামো দেখাচ্ছে। আজ সাদা করে দিলাম কপাল, কালকে কালো তিলক কেটে নামবো মাঠে। ঠিক আছে, তো রোজই তো নোংরামো দেখাচ্ছে। আবার নতুন কি আছে বলুন? অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি দিচ্ছে ওরা, সেগুলো বলো। কোন দিন দেখবেন এরকম করে মেঝের মধ্যে হাতে চুড়ি নিয়ে ভাঙছে, ভেঙে দিলাম, আমার সব সাদা হয়ে গেল, আর রাখবো না কিছু, বারণ করেছে আমাকে রাখতে, আমাকে পারমিশন দেয়নি এগুলো পড়তে, আমি খুলে দিলাম। ঠিক আছে, তো এই জিনিস করবে না, সুতবা এতটা নিচে নামবে না, সেও একটা অন্তত এবার অন্তত সুতবা আস্তে আস্তে অনেক শিক্ষা পেয়েছে, যেটা কেউ জানে না। আমি অন্তত জানি, তুমিও জানো কিছুটা, যে অন্তত অনেকটা ওর শ্বশুর বাড়ি থেকে যে প্রতিরোধটা হয়েছে, সেটা তুমি নিজেও জানো, আমিও জানি। কেউ জানুক আর না জানুক, পাবলিকরা না দেখুক বা তারা না জানুক, সেটা আমরা অন্তত জানি যে ওর শ্বশুর বাড়ি থেকে প্রচুর প্রতিরোধ হয়েছে। আর মেয়েটিকে মনে হয় যেন বাঁচতে দেওয়াটাই শ্রেয়, কারণ সেও অনেককে নিয়ে করেছে, তো তার শাস্তি তা সে পেয়েওছে, আবার তাকে তুমি বাঁচিয়েওছো। তবে এবার একটুখানি থেমে যেও, আর পারছে না নিতে, ও আর নিতে পারছে না, কখনো কানতে বসছে, কখনো তোমার জন্য ভয়ে কিছু করতে পারছে না, দেখাতে পারছে না। ঠিক আছে, ব্লগিং এর নাম করে অনেকে বলছে সুতরাও, ও আস্তে আস্তে কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে, মুখের ভাষা কিন্তু অনেকটা সংযত হয়েছে, এটা অস্বীকার করার জায়গা নয়, অনেক সংযত হয়েছে, তোমাদের ভয়ই হয়েছে। তোমরা সবাই মিলে যেভাবে ওকে আটকেছো,
যাই হোক, আজকে আপাতত আমি এখানেই থামবো, কারণ 2 ঘন্টা পুরো লাইভ করলাম, আর 2 ঘন্টা লাইভে তোমরা সবাই এগিয়ে যাও। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর সত্যি করে ডিজিটাল ভিখারিপনা দেখলে ডেফিনেটলি সঞ্জয়কে আমি খুশি হয়েছি যে সঞ্জয় অন্তত অনেকটা প্রতিবাদ করেছে। আমি এই প্রতিবাদ দেখে আমি খুশি হয়েছি। আর সঞ্জয় কান দিয়ে শুনছে, হেডফোন না লাগিয়ে, বলছি আমি খুশি হয়েছি। তবে ওই রকম অভিনয় মাঝে মাঝে, মানে কি বলবো, ওই অভিনয়, হ্যাঁ এখন 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 ভালো ভালো অভিনয় দেখবেন আশা করছি। এরপরে আমি চুল টুল লাগিয়ে নামবো, কপাল টপাল সাদা করে নামবো, ইচ্ছা আছে আমার, খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। ঠিক আছে, তখন তো আরো মারাত্মক লেভেলের হবে। আমি শুধু টাইম পাচ্ছি না বলে হচ্ছে না। হ্যাঁ, তুমি অ্যাক্টিং করে করো। তখন কিন্তু এই ভিডিওগুলো দেখলে কিন্তু কমেন্ট করতে হবে, মারাত্মক অভিনয়, ফাটাফাটি, 100% লাভ। ঠিক আছে, 100% লাভ। চলো 100% লাভ। লাভ ইউ। চলো, লাভ ইউ। চলো, অনেক অনেক ভালোবাসা। চলো, ঠিক আছে দিদি, টাটা, গুড নাইট, টাটা। খাই, আবার সকালে ছেলের এক্সাম রয়েছে। আমার চশমা আনতে যাবো, 2টো চশমা আনতে যেতে হবে আমাকে। একটা সঞ্জয় গিফট দেবে, আর একটা আমি নিজে কিনবো। আমাকে 2টো চশমা আপনি এমনি নাম্বার পাঠিয়ে দেবেন, অ্যাড্রেস পাঠিয়ে দেবেন, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, না দেখে গিয়ে নিয়ে আসতে হবে। আমাকে গিফট দেবো বলেছে যখন, আমাকে গিয়ে আনতে হবে। আমি একদিন চলে যাবো। আমার কলকাতায় যেদিনকার আসবেন, সানডে হলে আমায় জানাবেন, দেখা করবো, আমি গিফট করবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, লাভ ইউ। ঠিক আছে, টাটা, গুড নাইট দিদি, গুড নাইট সকলকে, গুড নাইট। নিচে যারা রয়েছে সকলকে গুড নাইট, টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি সঞ্জয়ের কথাটা অর্ধেকটা কমপ্লিট করে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটু শান্ত হয়ে, একটু নম্র হয়ে সবাই কন্ট্রোভার্সি করুন। একদম পার্সোনাল বিলো দা বেল্টে নেমে গিয়ে কন্ট্রোভার্সি প্লিজ বন্ধ করে, ভিউয়ারদের সম্মান রক্ষা করে, সবাইকে ভালোবেসে আস্তে আস্তে করে যুক্তি দিয়ে, তর্ক দিয়ে কন্ট্রোভার্সি করুন। ভিউয়ারদের লাইফ নষ্ট করে ভিডিও কেউ করবেন না প্লিজ। এবং প্রত্যেক ক্রিয়েটার টু ক্রিয়েটার তোমরা সবাই মিলে এনজয় করো এই ভিডিও, যাতে করে আবার সব কমিউনিটিতে ফিরে আসে।